আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টর পর্ব 10-এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের ইয়াসিন ভাইয়া। তো বিগত 9টা পর্ব অলরেডি আমাদের প্লেলিস্টে আকারে দেওয়া আছে, তোমরা যারা ক্লাসগুলো করো নাই অবশ্যই করে ফেলবা। সো গত ক্লাসে আমরা পড়েছিলাম ভেক্টরের ডট গুণন। ডট গুণন থেকে আমরা জেনেছিলাম যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন 0 হয়। এরপর আমরা জেনেছিলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হয় ডট গুণন দিয়ে, তাই না? তারপর একটা ভেক্টর অক্ষদ্বয়ের সাথে কেমন কোণ উৎপন্ন করে, তিনটি তলের সাথে কেমন কোণ উৎপন্ন করে, এই ধরনের অঙ্ক আমরা করেছিলাম। ডট গুণন এর মাধ্যমে আমরা এগুলো প্রমাণ করেছিলাম। সো আজকে আমাদের ভেক্টরের আরেকটি গুণন সম্পর্কে আমরা পড়ব। সেই গুণনটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। আর এই ক্রস গুণন নিয়েই আমাদের ভেক্টর পর্ব 10-এ সকল যাবতীয় আলোচনা। তো প্রথমেই ভেক্টরের ক্রস গুণন কি এই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাক। ওকে, হোয়াট ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর? তো ডট গুণন কি ছিল? ডট গুণন ছিল দুইটা ভেক্টর রাশির এমন গুণন, এই যে দুইটা ভেক্টরের মাঝখানে আমরা একটা ডট চিহ্ন দিয়ে গুণন দেই, যার ফলে আমরা কি পাই? একটা স্কেলার রাশি পাই, এ বি কস থিটা। এটা কিন্তু একটা স্কেলার প্রোডাক্ট। প্রোডাক্ট মানে ফল, গুণফল। তো এটা একটা স্কেলার প্রোডাক্ট। সো আমরা বলেছিলাম দুইটা ভেক্টর রাশির যেই গুণনে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো, স্কেলার রাশি পাবো, তাকে বলা হয় ডট গুণন, তাই না? এটা ছিল ডট গুণন। তাহলে ভেক্টরের ক্রস গুণনটা কি? ভেক্টরের ক্রস গুণন হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানে এরকম ক্রস দিতে হবে। দুইটা ভেক্টরের যেই গুণনে আমরা একটা ভেক্টর প্রোডাক্ট পাবো বা একটা ভেক্টর রাশি পাবো। সাপোজ এই হচ্ছে একটা রাশি, যেই রাশিটা কি পাবো? একটা ভেক্টর। অর্থাৎ এটার ক্রস গুণনের ফলে ফলাফলটা, দ্য রেজাল্ট উইল বি এ ভেক্টর। এই গুণনকে আমরা বলবো ক্রস গুণন। তোমাদের মনে অনেক কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে ভাইয়া এই ক্রস মানে তো গুণ বোঝায়। হ্যাঁ, দেখো দুইটা স্কেলারকে 5 × 4 যদি দেই, 4 × 5 কত হয়? 20। একইভাবে যদি আমরা এভাবে গুণন করি 5 × 4 = 20। এগুলো কেমন রাশি? এই নাম্বারগুলো হচ্ছে স্কেলার। তো স্কেলার কোয়ান্টিটিতে ডট ক্রস আলাদা করে কোনো ডিফাইন নাই। বাট ভেক্টর রাশির গুণনে দুই ধরনের গুণন আছে, একটা হচ্ছে ডট গুণন, একটা ক্রস গুণন। তো ডট গুণনে আমরা যে রাশিটা পাবো সেটা হবে স্কেলার, আর ক্রস গুণনের ফলে আমরা যেই প্রোডাক্টটা পাবো সেটা হবে একটা ভেক্টর। তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু নতুন একটা ভেক্টর যেটা হচ্ছে c। অর্থাৎ এর সাথে তুমি যদি একটা আরেকটি ভেক্টরের ক্রস গুণন করো তাহলে আমরা কি ধরনের রাশি পাবো? ভেক্টর রাশি পাবো। আর ভেক্টর রাশির কি কি থাকে বলতো? একটি ভেক্টর রাশির মানও থাকে, আবার দিকও থাকে। তার মানে এই যে নতুন ভেক্টরটা পাচ্ছি, এই নতুন ভেক্টরের মানও থাকবে, দিকও থাকবে। তো নরমালি a ক্রস b ইজ ইকুয়াল টু হয় a b sin থিটা। এটা হচ্ছে মান, এবং এটা জাস্ট মান, এটা কিন্তু অনলি মান। a ক্রস b মানে a b sin থিটা না, এটা জাস্ট মান, a ক্রস b এর মান। আর যেহেতু আমরা জানি a ক্রস b এর ফলে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে, তার মানে এইটার একটা দিক দেখাইতে হবে। আমরা জানি মানের পরে একটা একক ভেক্টর দিলে দিক বোঝানো যায়। তাহলে এটা হচ্ছে মান, এটা হচ্ছে দিক। তাহলে মান ও এটা হচ্ছে দিক। এই যে ইটা ক্যাপটা দ্বারা বোঝাচ্ছে দিক। তাহলে a ক্রস b এর ফলে আমরা মান ও দিক পাচ্ছি। এটা কিন্তু একটা ভেক্টর প্রোডাক্ট, মান আছে, দিকও আছে। এখন যদি বলতো যে শুধুমাত্র মান কত? অনলি মান, অনলি ভ্যালু, শুধুমাত্র মান কত? তাহলে মান শুধুমাত্র মান বোঝায় মডুলাস অফ a ক্রস b। এটা দ্বারা বোঝায় অনলি ভ্যালু বা মান। ভেক্টরের মান বোঝায় অনলি মডুলাস। তো মডুলাস দিলে আমরা লিখতে পারতাম a b sin থিটা, তখন আমার কোনো দিক দেখাইতে হইতো না। তো মনে রাখবো a ক্রস b মানে a b sin থিটা, আর a ডট b মানে ছিল a b cos থিটা। a ক্রস b এর মান হচ্ছে a b sin থিটা, আর a ক্রস b মানে হচ্ছে a b sin থিটা ইটা ক্যাপ। ইটা ক্যাপ হচ্ছে এই জিনিসটার, এই যে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কোন দিকে, সেই দিকটা প্রকাশ করে। এটা একটা একক ভেক্টর, যে একক ভেক্টরটা দিক প্রকাশ করে, তাই না? একক ভেক্টরের কাজই হচ্ছে দিক প্রকাশ করা। আমরা বুঝে ফেললাম a ক্রস b মানে a b sin থিটা ইটা ক্যাপ, আর a ডট b হচ্ছে অনলি a b cos থিটা, যেটাতে কোনো দিক নাই। এখানে যদি একটা ইটা ক্যাপ দিতাম তাহলে বোঝা যেত যে এটারও দিক আছে, বাট ডট গুণনে কোনো ভেক্টর রাশি পাওয়া যায় না, এই কারণে দিক দেওয়ার দরকার নাই। ওকে, সো অনলি ভ্যালু বললে a ক্রস b মডুলাস হচ্ছে a b sin থিটা। মানে এটার আসলে মিনিংটা কি? তোমরা যখন ডট গুণন পড়েছিলাম তখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম কৃতকাজ, যেটা 9-10-এ তোমরা পড়েছো। বাট ক্রস গুণনের ফলে
কিছু পাওয়া যায় এরকম কোনো এক্সাম্পল তোমরা 9 10 এ পাও নাই, 9 10 এ পড়ো নাই। যেমন কৃতকাজ ছিল বল এবং সরণের ডট গুণনের প্রাপ্ত ফলাফল। তো একইভাবে ক্রস গুণনের প্রাপ্ত ফলাফল এমন কি আছে যেটা আমরা বাস্তবিক জীবনে দেখতে পাই, এই সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে আমাদের। তার আগে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হই। দেখো এটা যদি হয় এ ভেক্টর আর এটা যদি হয় বি ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি এর মান হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইন। ওকে, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান মধ্যবর্তী কোণের সাইন। এটা কিন্তু জাস্ট মান। যদি মডুলাস সরাই দিতাম তাহলে এখানে একটা দিকও দিতে হইতো। এটা খালি আলাদা করে মনে রাখবো। ইটস নাথিং এ বিগ ডিল, এটা কোনো বিগ ডিল না। এবার এই এ ক্রস বি এর মান তো বুঝলাম ভাইয়া, এ ক্রস বি এর মান হচ্ছে এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন। কিন্তু এটা দিক কোন দিকে, এটা ডিরেকশন কোন দিকে, এটা দিক কোন দিকে সেটা এখন আমাদের জানতে হবে। তো এই ডিরেকশন জানার জন্য আমরা লিখে রাখছি ক্রস গুণফলের দিক। এই যে আমরা ক্রস গুণফলের ফলে আমরা যদি বলি এ ক্রস বি মানে কি, একদমই সহজ। এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এই গুণনের ফলে আমরা যে দিকটা পাচ্ছি এই দিকটা অ্যাকচুয়ালি কোন দিকে, এটা বোঝানোর জন্য চলো তোমাদেরকে কয়েকটা জিনিস বুঝাই। তো এটা বোঝার জন্য এই জিনিসটা বুঝতে হবে সবার এই জিনিসটা বুঝতে হবে। এই মনে করো একটা তল, ওকে, এই তলের উপর দুইটা ভেক্টর আছে। তলের উপর কয়টা ভেক্টর আছে? দুইটা। এই মনে করো একটা ভেক্টর এবং এই মনে করো আরেকটা ভেক্টর। তলের উপর দুইটা ভেক্টর আছে। এই ভেক্টরটার নাম আমি দিলাম এ ভেক্টর আর এই ভেক্টরের নাম আমি দিলাম বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমার প্রশ্ন হচ্ছে এ ক্রস বি এর ফলে আমরা যে এ বি সাইন থিটা ইটা ক্যাপ ভেক্টরটা পাচ্ছি, এই ইটা ক্যাপের দিক কোন দিকে? তো ক্রস গুণফলের দিক নির্ণয়ের জন্য দুইটা রুলস আছে। তো প্রথম যে রুলসটা আমরা পড়বো এটার নাম হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুলস। ওকে, আমরা এই রুল দিয়ে এ ক্রস বি এর দিকটা বের করতে পারবো, অর্থাৎ এ এবং বি এর ক্রস গুণনে যে নতুন ভেক্টরটা পাওয়া যাচ্ছে তার দিকটা বের করতে পারবো। ওকে, তো এই দিকটা কোন দিক? রাইট হ্যান্ড থাম্ব রুলস মানে ডানহাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম। তো এটা কেমনে বের করে? তোমার ফার্স্ট অফ অল সবার ডান হাতটা এরকম করো। এই যে ডান হাতটা লাও, ডান হাতটা হাতে নাও। ডান হাতটা আবার হাতে নিবা কেমনে? আচ্ছা, ডান হাতটা এইভাবে প্রসারিত করো, ডান হাত। এবার এই ডান হাতটা কি করবা? এখানে কোনটা ক্রস কোনটা বলছে? এ ক্রস বি বলছে, তাই না? এ ক্রস বি। তো এ ক্রস বি মানে ফার্স্টে কে আছে? এ, পরে কে আছে? বি। তাহলে আমরা ডান হাতটা নিয়ে এই এর উপর বসাবো। কার উপর বসাবো? এর উপর বসাবো। বোঝার সুবিধার জন্য আমরা দুটো কলম নিচ্ছি। এই যে কলম দেখতে পাচ্ছ, একটা কালো কলম একটা সাদা কলম। এই কালো কলমটা মনে করো এ ভেক্টর, সাদা কলমটা মনে করো বি ভেক্টর। তাহলে আমরা ডান হাতটা নিয়ে এ ক্রস বি বলছে, এই কারণে ডান হাতটা আমরা প্রথম ভেক্টরের উপরে বসাবো। এই যেভাবে, এই যে ডান হাতটা প্রথম ভেক্টরের উপরে বসাবো। এই যেভাবে দেখো, আমরা কালো ভেক্টর বা এ ভেক্টরের উপরে বসালাম। এরপরে ভাইয়া কোনটা ক্রস কোনটা বলেছে? এ ক্রস বি। তাহলে এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে আমরা ডান হাতটা মুষ্টিবদ্ধ করব বা মুট করব। তাহলে এ থেকে বি এর দিকে, এই যে দেখো, এ থেকে বি এর দিকে আমরা ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। এরপর দেখো আমার বৃদ্ধাঙ্গুলিটা সোজা কোন দিকে? উপরের দিকে। তাহলে বোঝাচ্ছে এ ক্রস বি এর ফলে নতুন যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হবে উপরের দিকে, তল বরাবর, তলের উপর লম্ব বরাবর উপরের দিকে। খেয়াল করো, এখানে এর উপরে আমরা হাতটা বসাবো। বসিয়ে এ ক্রস বি যদি করি, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? উপরের দিকে দেখাচ্ছে, উপরের দিকে শো করতেছে। এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা শো করছে কোন দিকে ভাইয়া? দিক দেখাচ্ছে কোন দিকে? উপরের দিকে। এই যে এই দিকে দেখাচ্ছে দিকটা, তাই না? এই যে এই দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর ডিরেকশন, অর্থাৎ এ আর বি এর ক্রস গুণনে আমরা যে নতুন ভেক্টরটা পাবো এ ক্রস বি, তার দিক হবে এটা। তাহলে আমরা বুঝতে পারছি এ এবং বি যেই তলে অবস্থিত, এই যে এই তলে অবস্থিত, সেই তলের লম্ব বরাবর হচ্ছে এ ক্রস বি এর দিক। সবাই আমরা লিখি, এ ক্রস বি এর দিকটা কোন দিকে? এ ভেক্টর ও বি ভেক্টর যে তলে অবস্থিত, যে তলে অবস্থিত তার লম্ব দিকে হচ্ছে এ ক্রস বি এর দিক। তার লম্ব দিকে এ
ক্রস বি এর দিক। ওকে, দেখো এ আর বি যেই তলে অবস্থিত তার লম্ব বরাবর হচ্ছে এই এ ক্রস বি ভেক্টরটার দিক। তো এখন বলো তো, যদি তোমাকে এ ক্রস বি না বলে তোমাকে যদি বলতো ভাইয়া বি ক্রস এর দিক কোনটা, তাহলে কি একই হইতো? মানে এ ক্রস বি আর বি ক্রস এ কি একই জিনিস? চলো একই জিনিস কিনা সেটা জেনে নেই। ভাইয়া প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এটা। আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টার দিকে ডান হাতটা ক্ষুদ্রতম কোণে মুষ্টিবদ্ধ করব, ক্ষুদ্রতম কোণে মুষ্টিবদ্ধ করব। খেয়াল করো, তাহলে এই হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের এ কালোটা, আর এই সাদাটা ছিল আমাদের বি। তাহলে এবার আমরা বি থেকে এর দিকে, বি ক্রস এ যেহেতু বলছে বি ক্রস এ, তাহলে আমরা বি থেকে এর দিকে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। তাহলে আমরা এই হাতটা ফার্স্ট অফ অল বি এর উপরে রাখবো। তো ভাই বি থেকে এর দিকে কি মুষ্টিবদ্ধ করা যাচ্ছে? যাচ্ছে না। তুমি মুষ্টিবদ্ধ করতে পারো এইভাবে, কিন্তু এইভাবে করলে তো ভাই বৃহত্তম কোণ, এখানে ক্ষুদ্রতম কোণে মুষ্টিবদ্ধ করতে হবে। এই কোণটা ক্ষুদ্রতম আর এই যে এই পুরো কোণটা বৃহত্তম। তুমি তো এই যে ক্ষুদ্রতম কোণে মুষ্টিবদ্ধ করতে পারছো না এইভাবে হাতটা রেখে। তাহলে বলো তো কেমনে রেখে তুমি ক্ষুদ্রতম কোণে মুষ্টিবদ্ধ করতে পারবা? ডান হাতটা বি এর উপরে রাখতে হবে এবার, কারণ বি ক্রস এ। তাহলে আমরা ডান হাতটা যদি এইভাবে রাখি কোনো সমস্যা আছে? বি এর উপর, এই যে দেখো বি এর উপর এইভাবে রাখছি ডান হাতটা, এবার মুষ্টিবদ্ধ করা যাচ্ছে। এবার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? নিচের দিকে, একদম নিচের দিকে। এবার বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে। তাহলে আমরা কি বলবো? তাহলে বি ক্রস এ, অর্থাৎ তুমি যদি বি থেকে এর দিকে ক্রস গুণন করো, তাহলে এর ফলে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে তার ডিরেকশনটা হবে এই দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের বি ক্রস এ। ওকে, তাহলে এটারও দিক কোন দিকে ভাইয়া? এটারও দিক হচ্ছে এ ও বি যে বরাবর আছে তার লম্ব দিকে এ ক্রস বি, বি ক্রস এর দিক। তো এটা আমরা কি বলবো? এ ও বি যে তলে অবস্থিত তার লম্ব দিকে নিচের দিকে, নিচের দিকে হচ্ছে বি ক্রস এর দিক, আর এটা হচ্ছে লম্ব দিকে উপরের দিকে, উপরের দিকে। এটা বলতে হবে, হ্যাঁ, ওই যে আমাদের ফিজিশিয়ান শফিকুল কিন্তু বলছে, হ্যাঁ এটা কিন্তু উপরের দিকে। এ ক্রস বিটা হচ্ছে উপরের দিকে, আর বি ক্রস এটা এখানে এই তলের উপর লম্ব, বাট কোন দিকে? নিচের দিকে মিন করছে। সো ডান হাতি যে বৃদ্ধাঙ্গুলি নিয়ম, এই নিয়মটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া আমরা কিন্তু দিকও বের করতে পারলাম। আমরা এটার মান তো জানি, এটার মান কত? এটার মান তো জানো, এটা তো দিক তুমি বুঝে ফেললা। দিক এ ক্রস বি এর দিক হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে, আর বি ক্রস এ এর দিক হচ্ছে তলের উপর লম্ব বরাবর নিচের দিকে। ওকে, তো তুমি কিন্তু এটার মান জানো। এ ক্রস বি এর মান কত বলো তো দেখি? এ ক্রস বি এর মান কত ভাইয়া? আমরা বলছিলাম এ ভেক্টরের মান বি ভেক্টরের মান মধ্যবর্তী কোণের সাইন, এটা। এবার যদি বলি ভাই বি ক্রস এর মান কত ভাইয়া? ভাই এটা তো মান, এটা তো দিকের সমস্যা নাই। তো মান কত হবে? বি ভেক্টরের মান এ ভেক্টরের মান মধ্যবর্তী কোণের সাইন। যেহেতু এখানে মডুলাস, মডুলাস মানে অনলি ভ্যালু বা মান, তাহলে এটার মান এবং এটার মান সমান, অর্থাৎ এটার মান যদি 10 হয় এটার মানও কত? 10। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ ক্রস বি এর যে দিকটা যেদিকে, বি ক্রস এর দিক কিন্তু তার উল্টা দিকে। তার মানে এটার দিক যদি হয় এই দিকে, তাহলে এটার দিক তার উল্টা দিকে। সো এই দিকটাকে আমাদের একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে হয়। আমরা বলেছিলাম দিককে কিভাবে প্রকাশ করতে হয়? একক ভেক্টর দিয়ে। তাহলে এখানে আমরা যদি মনে করো এই লম্ব বরাবর, তলের উপর লম্ব বরাবর দিকটাকে ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হবে 10 ইটা ক্যাপ। উপরের দিকে যদি ইটা ক্যাপ হয়, তাহলে নিচের দিকে কি হবে? মাইনাস ইটা ক্যাপ হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস ইটা ক্যাপ, তাহলে এটা -10 ইটা ক্যাপ হবে। যদি জাস্ট আমি ভেক্টরটা বলি, আচ্ছা এখানে তো এটা ইকুয়াল টু ভেক্টর দেওয়া যাবে না, এটা একটু লিখো। এটার মান সাপোজ 10, এটার মানও 10, তাহলে এটার ভেক্টর রূপটা কেমন হবে? ভেক্টর রূপটা হবে a ক্রস b, এটার মান কত? 10, এটা তলের উপর লম্ব বরাবর উপরের দিকে। তো আমি এই পুরো দিকটাকে যদি ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করি, উপরের দিকটা পজিটিভ হলে নিচের দিকটা অফকোর্স নেগেটিভ। তাহলে a ক্রস b যদি তলের উপর লম্ব উপরের দিকে হয়, এটা 10 ইটা ক্যাপ দিতে পারবো। তাহলে b ক্রস এটাকে কি লিখতে পারবো ভাইয়া? b ক্রস এটাকে লিখতে পারবো -10 ইটা ক্যাপ। কেউ আবার ভাইবো না মান মাইনাস না, এটা দ্বারা বোঝাচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টর পরস্পর বিপরীত, বিপরীত ভেক্টর। মান সমান দিক বিপরীত, এই ধরনের ভেক্টরকে বলা হয় বিপরীত ভেক্টর। ওকে, সো এই তো বুঝতে পেরেছি আমরা সবাই। এটুকু সবাই ক্লিয়ার কিনা? এখানে আর কিছুই না, a ক্রস b এর মান হচ্ছে ab sin থিটা, আর দিক হচ্ছে a এবং b, এই দুইটা ভেক্টর যেই তলে আছে সেই তলে লম্ব বরাবর। এটা উপরের দিকও হইতে পারে, নিচের দিকও হইতে পারে। উপরের দিক বা নিচের দিক কেমনে বুঝবো? a এর উপর ডান হাতটা বসাবো, যদি a ক্রস b বলে তাহলে প্রথমটার উপর ডান হাতটা বসাবো, এরপর b এর দিকে মুষ্টিবদ্ধ করব। বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে সেটা হবে a ক্রস b এর দিক।
আর তাহলে বি ক্রস এর দিকটা কেমন হচ্ছে খেয়াল করো, এই যে সাদাটা বি, কালাটা হচ্ছে এ, তাহলে বি এর উপর ডান হাতটা বসাবো। এইভাবে বসালে হচ্ছে না, কারণ তুমি তাহলে বি এর দিক, বি থেকে এ এর দিকে মুষ্টিবদ্ধ করতে পারতেছো না, বি এটা এ এটা, তাহলে মুষ্টিবদ্ধ করতে হবে এইভাবে। এইভাবে করলে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে ভাইয়া, এই যে ডান হাতটা মুষ্টিবদ্ধ করলে এভাবে করলে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে, নিচের দিকে হবে। তাহলে বি ক্রস এ এর দিকটা এই ভেক্টরের জন্য কিন্তু, এই তলের জন্য কিন্তু নিচের দিকে। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুলস বা ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম। এবার আমরা শিখবো ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম শেখার জন্য আমাদের একটা বোতল লাগবে। আমি একটু একটা বোতলের অ্যারেঞ্জ করি, 1 মিনিট। কাউসার তাড়াতাড়ি আমাকে একটা বোতল দাও, পানির বোতল দাও। এই যে এই সাদাটা দাও, এই সাদাটা দিলেই হবে। হ্যাঁ না লাগবে না, দাও একটা এক্সাম্পল দিই। ওকে, এবার আমরা ক্রস গুণ ফলের জন্য কখনোই কিন্তু তোমাকে মানে এই নিয়মগুলা খ নাম্বারের জন্য আসতে পারে, যে ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে দিবা। এগুলো তেমন একটা বিগ ডিল না, বাট তোমার এটা জানতে হবে যে ক্রস গুণনের দিকটা কোন দিকে। তো দিক বের করাটাই হচ্ছে ম্যাটার। তো তুমি যে নিয়ম দিয়ে বের করো। তো সেকেন্ড নিয়ম যেটা শিখবো সেটা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম, যে ক্রস গুণনের দিক ডান হাতি স্ক্রু নিয়মের মাধ্যমে কেমনে বের করে। এই নিয়মটা অ্যাকচুয়ালি কি, এই হচ্ছে একটা তল। ওকে, এই তলে, এই যে তলটা, এই তলে মনে করো আমরা দুইটা ভেক্টর অঙ্কন করি। চলো, এই মনে করো একটা ভেক্টর, এই মনে করো একটা ভেক্টর, একটা ভেক্টর, এবং মনে করো এই আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। এটা মনে করো বি। এবার একটু উল্টা দিয়ে এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো, আচ্ছা এটা মনে একটু কিরকম ছিল, আচ্ছা এটা মনে করো এ ভেক্টর, আচ্ছা একটু উল্টা দিই, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। তো আমি তোমাকে বললাম ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে এ ক্রস বি এর দিক বের করো এবং বি ক্রস এ এই দুইটার দিক বের করো। তো তুমি তো জানো এই দুইটার মান হচ্ছে, এটার মান হচ্ছে এ বি সাইন থিটা, এটার মান হচ্ছে বি এ সাইন থিটা। মানগুলো সেমই হবে, সেমই হবে। মান এ ভেক্টর হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, মধ্যবর্তী কোণের সাইন। এবার মানের সাথে তো আমাদের একটা দিক বসাইতে হবে, এই যে ফাঁকা জায়গাটায় একটা দিক বসাইতে হবে। এই দিকটা কেমনে কি, তো খেয়াল করি ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম দিয়ে তো বের করতে পারবো। এবার স্ক্রু নিয়ম দিয়ে খুব সহজেই বের করা যাবে। আমরা যেটা করব যে এ আর বি এর পাদবিন্দুতে, এই যে কানেক্টেড পয়েন্টে একটা স্ক্রু বসিয়ে দেব। স্ক্রু, স্ক্রু তো সবাই চিনি। এই মনে করি আমরা স্ক্রু বসায় দিলাম। তো ভাই এই স্ক্রুটা যখন আমাকে এ ক্রস বি বলবে, আমরা স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘুরাবো, স্ক্রুটাকে এ থেকে বি এর দিকে ঘুরাবো। তাহলে তুমি যদি স্ক্রুটাকে এখানে বসায়া এ থেকে বি এর দিকে ঘুরাও, চিন্তা করো তো এই যে এইভাবে ঘুরাচ্ছ, তাই না? স্ক্রুটাকে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, এত কঠিন টার্ম শেখার কোনো দরকার নেই। স্ক্রুটাকে ধরে এই যে এইভাবে যদি তুমি ঘুরাও, এই যে এইভাবে যদি ঘুরাও, জাস্ট এ থেকে বি এর দিকে যদি ঘুরাও, জাস্ট এ থেকে বি এর দিকে ঘুরাও, বলো তো স্ক্রুটা কোন দিকে যাবে? যদি এইভাবে ঘুরাও স্ক্রুটা কোন দিকে যাবে, কি মনে হয় তোমার? স্ক্রুটা কোন দিকে যাবে? এইভাবে যদি ঘুরাও স্ক্রুটা কোন দিকে যাবে? উপরে যাবে না নিচে যাবে বলো তো? স্ক্রুটা ঘুরে ঘুরে কোন দিকে যাবে? এই স্ক্রুর সাথে এই পানির বোতলের এই মুখাটা তুলনা করতে পারো। এই যে এই মুখগুলো কিন্তু ডান হাতি স্ক্রু নিয়মেই তৈরি করা। এটা যদি এভাবে ঘুরাও, দেখো তো পানি, এই রে স্ক্রুতে গেছে। আচ্ছা যদি এভাবে ঘুরাও দেখবে স্ক্রুটা নিচের দিকে যাচ্ছে। এই যে পানির মুখটাই চিন্তা করো, এই যে এভাবে ছিল না, যখন তুমি এভাবে ঘুরাচ্ছ দেখো আর টাইট হচ্ছে। টাইট হওয়া মানে মুখটা নিচের দিকে যাচ্ছে। তো পানির মুখটা যখন নিচের দিকে যাচ্ছে, ডান হাতি স্ক্রুটাও কোন দিকে যাবে? নিচের দিকেই তো যাবে। তাহলে এখানে এ ক্রস বি এর দিক হবে কোন দিকে? নিচের দিকে। দেখো নিচের দিক হবে এ ক্রস বি এর দিক। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি এর দিক। সো দেখি তো ডান হাতে যে বৃদ্ধাঙ্গুলি নিয়মটা শিখছি সেটা দিয়ে এটা বোঝা যায় কিনা। আমরা এর উপর ডান হাতটা বসাবো, তারপর এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ, তাহলে ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম এবং স্ক্রু নিয়ম দুইটাই ম্যাচ হয়েছে। সো আমরা কারেক্ট পথেই আছি। এরপর খেয়াল করো, তুমি যদি এই স্ক্রুটাকে বি থেকে এ এর দিকে ঘুরাইতা, মানে তুমি যদি এটা চাইতা বি থেকে এ এর দিকে ঘুরাইতা, অর্থাৎ এই যে এইভাবে বি থেকে এ এর দিকে এবার ঘুরাবো, বি থেকে এ এর দিকে স্ক্রুটাকে যদি ঘুরাইতা, যেভাবে যদি ঘুরাইতা, তাহলে স্ক্রুটা খুলে আসে। চিন্তা করো বি থেকে এ এর দিকে, এই যে বোতলটাকে আমরা এ আর বি এর মাঝখানে বসাবো, বসায় বি থেকে এ এর দিকে, অর্থাৎ এইভাবে ঘুরাইতে হবে। এইভাবে ঘুরাইলে দেখো তো এই যে বোতলটা খুলে, মুখাটা খুলে উপরে চলে আসতেছে।
তার মানে বি ক্রস এ করলে, বি থেকে এ এর দিকে ঘোরালে বোতলের মুখটা খুলে উপরের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বি ক্রস এর ডিরেকশন, বি ক্রস এ এর ডিরেকশন। তো এই অক্ষটাকে আমরা যদি ধরি একক ভেক্টর দ্বারা প্রকাশ করি ইটা ক্যাপ, তাহলে এটা এ আর বি যেই তলে আছে তার উপরের দিকে, তাহলে এটা হবে প্লাস ইটা ক্যাপ, মানে এটার দিক হচ্ছে প্লাস ইটা ক্যাপ, এটার দিক হচ্ছে মাইনাস ইটা ক্যাপ। এটা জাস্ট ধরে নিছি ইটা ক্যাপ দ্বারা একটা একক ভেক্টর বোঝানো হয়েছে, যে একক ভেক্টরটা এই বরাবর দিক নির্দেশ করে। তাহলে বলো এ ক্রস বিটা কোন দিকে, নিচের দিকে, তাহলে মাইনাস ইটা ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস এ ক্রস বি ইটা ক্যাপ, আর এটা হবে বি ক্রস এ ইটা ক্যাপ, কারণ এটা উপরের দিকে, একটা প্লাস হলে আরেকটা হচ্ছে কি ভাই মাইনাস। বুঝতে পেরেছি আমরা? এটা হচ্ছে ডান হাতি স্ক্রু নিয়ম। আর রাইট হ্যান্ড থাম নিয়মটা যদি আমি একটু তোমাকে একে দেখানোর চেষ্টা করি, এই মনে করো তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, ওকে, তো বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তোমার এটা এক আঙ্গুল, 2 3 4 5, দেখো তো হ্যান্ডটা সুন্দর হচ্ছে মোটামুটি মনে হচ্ছে। ওকে, এই মনে করো তোমার ডান হাত, ডান হাত দিয়ে আমরা এ ভেক্টরের দিকে আমরা মনে করো এ ক্রস বি যদি বের করতে চাই, এটা মনে করো এ ভেক্টর আর এটা মনে করো আমাদের বি ভেক্টর, তাহলে এ থেকে বি এর দিকে আমরা ডান হাতটা মুষ্টিবদ্ধ করব, এটা হচ্ছে থিটা। তাহলে বৃদ্ধাঙ্গুলিটা যেই দিকে সেটা হবে এ ক্রস বি এর দিক, তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর দিক। সো তোমার এখন যেই রুলসটা ভালো লাগে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এই দিকটা বের করতে বলবে, যে এ ক্রস বি এর মান তো বের করতে বলবে, সেটা এবি সাইন থিটা দিয়ে করে ফেলবা, আর এ ক্রস বি এর মান তো বের করবে, এটা তো এবি সাইন থিটা দিয়ে করে ফেলবা মান। আর দিক বের করার ক্ষেত্রে জাস্ট ডান হাতটা মুষ্টিবদ্ধ করবো এ থেকে বি এর দিকে, বি থেকে এ এর দিকে মুষ্টিবদ্ধ করলে বি ক্রস এ, এ থেকে বি এর দিকে মুষ্টিবদ্ধ করলে এ ক্রস বি। এখন তোমার যেইটা মন চায় তুমি সেই নিয়ম ফলো করতে পারো। তোমার এই নিয়ম যে একদম ঠোঁটস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না, এটা জাস্ট মনের মধ্যে গেঁথে রাখতে হবে, যে যে কোনো ক্ষেত্রে যখন আমাদের ক্রস গুণনের দিক বের করতে বলবে আমরা যেন যে কোনো একটা নিয়ম ফলো করে গড়ে ফেলতে পারি। আমি ম্যাক্সিমাম টাইম বোতল থিওরি ইউজ করি, বোতল থিওরি যেটাকে বলা হয় ডান হাতি স্ক্রু নিয়ম, যে যেটা ক্রস যেটা বলবে একটা বোতল নিব, বোতল নিয়ে এ থেকে বি এর দিকে ঘুরাইলে এটা উপরে চলে আসতেছে, তাহলে উপরের দিকে, তলের উপর লম্ব বরাবর উপরের দিকে, এই তো। ওকে, সো এই হচ্ছে আমাদের দুইটা নিয়ম শিখলাম। আচ্ছা, আমরা কি কি শিখলাম সেটা একটু সামারাইজ যদি করি তোমাকে। প্রথমত আমরা শিখলাম এ ক্রস বি, এ ক্রস বি এটা হচ্ছে ভেক্টরের এমন একটা গুণন যে গুণনে একটা ভেক্টর রাশি পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি পাবো। এরপর আমরা এটা জানলাম এ ক্রস বি এটার মান হলো এ বি সাইন থিটা, এটার মান কত ভাইয়া এ বি সাইন থিটা। মান কেমনে বের করব, একটা এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন। এরপর আমরা এটাও জানলাম এ ক্রস বি মানে হচ্ছে এটাকে এভাবেও লেখা যায় এ বি সাইন থিটা, এটা তো তার মান ইন্টু ইটা ক্যাপ, ইটা ক্যাপ দ্বারা বোঝায় এ ক্রস বি এর দিক। মূলত এই দিকটা হচ্ছে এ আর বি যেই তলে আছে সেই তলের উপর লম্ব বরাবর। সাপোজ এটা হচ্ছে আমাদের এ, এটা মনে করো বি, এই দুজন এই বোর্ডের উপর আছে, এটা কি বোর্ডের উপর আছে, তার মানে এই বোর্ড একটা তল, এই তলের উপর এ আর বি আছে, তাহলে এ ক্রস বি কোনটা হবে, আমরা এ থেকে বি তে ক্রস করব, এটা হচ্ছে থিটা, এ থেকে বি তে ক্রস করব, অর্থাৎ ডান হাতটা এর উপর রেখে এ থেকে বি পর্যন্ত মুষ্টিবদ্ধ করব। দেখো তো বৃদ্ধাঙ্গুলিটা তোমার মুখ বরাবর, এই যে, তাহলে এ ক্রস বি কোন দিকে হবে, এ ক্রস বি হবে এই বোর্ডের উপর লম্ব বরাবর বহির্মুখী। দেখো এ ক্রস বিটা কোন দিকে হবে, এ ক্রস বিটা হবে, এ ক্রস বিটা হবে এ থেকে বি ক্রস করলাম বোর্ডের উপর লম্ব, এই যে এটা একদম বহির্মুখী। আর যদি বি ক্রস এ করতাম, এই যে বি থেকে এর দিকে মুষ্টিবদ্ধ করব, কোন দিকে হবে বি ক্রস এটা বোর্ডের উপর লম্ব কিন্তু ভেতরের দিকে। আর ভেতরের দিক বলতে বোঝায় ক্রস, আর বাইরের দিক বলতে বোঝায় ডট, এটা একটু মনে রাখবা। বাইরের দিক দ্বারা বলতে বোঝায় কি ভাই ডট, মানে ডট চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এটা, এই ডট চিহ্ন দ্বারা বোঝায়, একটা ডট দ্বারা বোঝায় যে ভেক্টরটা বহির্মুখী, আর ক্রস দ্বারা বোঝায় ভেক্টরটা ভেতরের দিকে। কেন? কারণ একটা তীর যদি আমরা দেখি, এই তীরটাকে তুমি যদি সামনে থেকে দেখো এটার একটা পয়েন্টের মতো মনে হবে, পিছন থেকে দেখলে একটা ক্রসের মতো মনে হবে। এই কারণে ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এটা ভেতরের দিকে যাচ্ছে ভেক্টরটা। তাহলে এই ক্রস চিহ্নটা কার জন্য ভাইয়া, এখানে বি ক্রস এ এর জন্য। আর এই ডট চিহ্নটা কার জন্য, এ ক্রস বি এর জন্য। কারণ এই এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে ঠিক তোমার মুখ বরাবর, এটা তো আর এই বরাবর আঁকা যায় না, এখানে ডট দ্বারা প্রকাশ করা হয়। আর বি ক্রস এটা ক্রস দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা বোঝাচ্ছে এটা বোর্ডের ভেতরের দিকে যাচ্ছে বি ক্রস এটা। এই তো, এই জিনিসগুলো জানলেই হবে। ভাইয়া দিক নির্ণয় করতে বললে তো আর এ আর বি কে চিত্রতে দেখাইয়া দিবে, হ্যাঁ অবশ্যই চিত্রটা দেখাইয়া দিবে, তাছাড়া তো তুমি দিক বের করতে পারবে না। তাছাড়া তোমার উত্তর হবে এ আর বি যেই তলে অবস্থিত তার লম্ব বরাবর। মানে যদি তোমাকে খালি প্রশ্ন করে
এ ভেক্টর ও বি ভেক্টরের ক্রস গুণনে নতুন ভেক্টরটার দিক কোন দিকে, কোন চিত্র একে বলে নাই, খালি প্রশ্ন করলো। তাহলে তোমার উত্তর কি হবে? তাহলে তোমার উত্তর হবে এ আর বি যে তলে অবস্থিত, এ ও বি যে তলে অবস্থিত, যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব, সেই তলের উপর লম্ব। আমি আবারও বলতেছি, ফিজিশিয়ান শফিকুল একটা খুব সুন্দর প্রশ্ন করেছে, ভাইয়া যদি চিত্র এঁকে না দেয় তাহলে আমরা কেমনে বুঝবো দিকটা কোন দিকে? তো তোমাকে যদি প্রশ্ন করে এ ভেক্টর ও বি ভেক্টরের ক্রস গুণনের ফলে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে তার দিক কোন দিকে, তুমি এভাবে উত্তর দিবা, তার দিক হবে এ এবং বি এই দুইটা ভেক্টর যেই তলে অবস্থিত সেই তলের উপর লম্ব বরাবর, হয় উপরে নয় নিচে। এটা হবে তোমাদের উত্তর। ওকে, তাহলে ক্রস গুণনে এই জিনিসগুলো আমরা পড়েছি। এবার আমাদের কিছু জিনিস জানতে হবে, টর্ক বা বলের ভ্রামক সম্পর্কে জানতে হবে। তো টর্ক বা বলের ভ্রামকটা কি? ভাইয়া তোমরা পড়েছিলা ডট গুণন, ডট গুণনের ফলে আমরা একটা স্কেলার রাশি পাই, যেমন বল এবং সরণের ডট গুণন আমরা কি পেয়েছি? কৃত কাজ পেয়েছি। তাইলে ক্রস গুণনের ফলে আমাদেরকে এমন একটা জিনিস দেখান যেটা আমাদের বাস্তবিক লাইফে আছে, যে ক্রস গুণনের ফলে পাওয়া গেছে এরকম কিছু, সেটার নামই হচ্ছে টর্ক বা বলের ভ্রামক। তো টর্ক বা বলের ভ্রামকের ফর্মুলা হচ্ছে যেটা, এটি এর মতো একটু বাঁকা করে দিতে হবে মাথাটা। টর্ক হচ্ছে, এটাকে কৌণিক বল বলা যায়, কৌণিক বল টর্ক, যেভাবে বাঁকা করে দিবা এটা টর্ক হচ্ছে ভেক্টর রাশি। টর্কের ফর্মুলা হলো আর ক্রস এফ। ওকে, তো টর্ক কাকে বলে সেটা আগে লিখো, এরপর আমরা বুঝাবো যে টর্ক আসলে কি, টর্ক কেমনে সৃষ্টি হয়। ওকে, সেটা আমরা শিখাবো। টর্ক দিয়ে কি করে সংজ্ঞাটা লিখো আগে। সংজ্ঞা: ঘূর্ণনরত বস্তুকণার, ঘূর্ণনরত বস্তুকণার ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক বলের, ও রৈখিক বলের ভেক্টর গুণফলকে, রৈখিক বলের ভেক্টর, বলের ভেক্টর বা ক্রস গুণনকে, ক্রস গুণফলকে টর্ক বলে, গুণফলকে টর্ক বলে। ওকে, ঘূর্ণনরত বস্তুকণার রৈখিক ব্যাসার্ধ ভেক্টর, মানে ব্যাসার্ধ ভেক্টর বলতে বোঝায় আর ভেক্টর, ও রৈখিক বলের অর্থাৎ এফ এর ভেক্টর বা ক্রস গুণন, মানে স্কেলার গুণন বা ডট গুণন পড়ছিলাম আগের লেকচারে। আর এই যে ক্রস গুণন, এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন। ভেক্টর গুণফলকে কি বলে? টর্ক বলে। তো এই টর্কের ব্যাপারটা একটু বুঝে নেই। আচ্ছা ভাইয়া, টর্কটা আসলে কি? ধরো ভাইয়া একটা সহজ কথা, যে যেটার ঘূর্ণন যত বেশি বুঝতে হবে, তার উপর অ্যাপ্লাইড টর্ক তত বেশি, মানে যার মানে বুঝতে হবে টর্ক আসলে কি। টর্ক হচ্ছে ঘূর্ণন সৃষ্টি করে। ওকে, যেমন দরজা, দরজায় যখন তুমি দরজাকে তুমি রৈখিক বল দিয়ে ঘুরাও, অবশ্যই না, দরজা ঘুরে টর্কের মাধ্যমে। যেমন আমি যদি একটা দরজা অঙ্কন করি, হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এ মনে করো দরজাটা এই অবস্থায় ছিল। ওকে, একটা দরজা অঙ্কন করি। ওকে, হচ্ছে একটা দরজা। সবাই আমার মতো দরজা অঙ্কন করার চেষ্টা করো। ওকে, মোটামুটি তো হয়েছে, তাই না? এই হচ্ছে দরজাটা, দরজাটা খোলা আছে একটু, এখানে মনে করো দরজার হাতল। ওকে, তো তুমি দরজার এই হাতলের ব্যাসার্ধ ভেক্টর কোনটা? ঘূর্ণন অক্ষ থেকে এই হাতলের যে ডিস্টেন্স, যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, এই যে ভেক্টরটা, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এই অক্ষের সাপেক্ষে তো ঘুরে, তাই না? ঘূর্ণন অক্ষ থেকে এই হাতলের যে ডিস্টেন্স, এই হাতলের যে ডিস্টেন্স যেই ভেক্টরটার মাধ্যমে আমরা প্রকাশ করি, সেই ভেক্টরটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। তো তুমি যখন বল প্রয়োগ করো, তুমি তো অবশ্যই এখানে বল প্রয়োগ করো এইভাবে এফ, এটা হচ্ছে মনে করো এফ। এই বল যখন ব্যাসার্ধ বরাবর প্রয়োগ করেছো, মানে এই পয়েন্টের উপর প্রয়োগ করেছো, তখন এখানে টর্কের সৃষ্টি হবে। কেমনে ভাই? আমরা এই আর ভেক্টরটাকে এখানে স্থানান্তর করতে পারি, এটা হচ্ছে আমাদের আর, তাহলে এটা হচ্ছে আমাদের এফ ভেক্টর, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এখানে আর ক্রস এফ এর ফলে একটা ঘূর্ণন সৃষ্টি হবে, এটাকে বলা হচ্ছে টর্ক। মানে টর্কের কারণেই কিন্তু এই ঘূর্ণনটা সৃষ্টি হয়। ওকে, টর্কের কারণেই। যে কোনো বস্তু ঘূর্ণনশীল কেন থাকে? কারণ তার উপর টর্ক প্রযুক্ত হয়। আর এই টর্কের ফর্মুলা তাহলে কি হবে ভাই? টর্কের মান যদি বের করতে বলি তোমাকে, তো এটা মান হবে আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এই থিটাটা হচ্ছে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ।
খেয়াল করে দেখো, এই মনে করো দরজা, তুমি দরজায় যদি এই বরাবর বল প্রয়োগ করতা, দরজার হাতল হচ্ছে এটা, তুমি এই বরাবর বল প্রয়োগ করলে দরজা তো কখনোই ভাইয়া ঘুরবে না। কেন ঘুরছে না? কারণ তুমি যখন এই বরাবর বল প্রয়োগ করতেছো, এই পয়েন্টের ব্যাসার্ধ ভেক্টরটা তো এইদিকে আর, তাহলে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তাহলে আর এফ সাইন থিটা 180। তখন এই ক্ষেত্রে টর্কের মানটা কত হইতো? টর্কের মানটা 0 হইতো। তো টর্ক যদি 0 হয় অবশ্যই ঘুরবে না, অর্থাৎ কোনো বস্তুর উপর যখন টর্ক প্রযুক্ত থাকে তখনই ওই বস্তুটা ঘুরে। আর টর্কের দিকটা কেমন হবে ভাইয়া? টর্কের দিকটা হবে, এই যে টর্কের দিকটা হবে আর ক্রস এফ এর দিক, অর্থাৎ আর এর উপর আমরা ডান হাতটা রেখে আর থেকে এফ পর্যন্ত হাতটা মুষ্টিবদ্ধ করব, তাহলে টর্কের দিকটা হবে এই যে আর ক্রস এফ, মানে লম্ব বরাবর উপরের দিকে। এই যে এই চিত্রের জন্য টর্কের ডিরেকশনটা হবে এই বরাবর, এটা হচ্ছে আমাদের টর্কের ডিরেকশন। ওকে, তাহলে টর্ক হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক বলের ভেক্টর গুণফলের ফলাফলটা হচ্ছে টর্ক। আর এই টর্কটা কোনো একটা বস্তুর ঘূর্ণনকে ত্বরান্বিত করে, তাই না? ঘূর্ণন সৃষ্টি করে, টর্কের মাধ্যমে কোনো একটা বস্তুর ঘূর্ণনের সৃষ্টি হয়। সো এখান থেকে টর্ক প্রযুক্ত হয় না, ফোর্স অ্যাপ্লাই করলে টর্ক সৃষ্টি হয়। ইজ ইট রাইট? ইয়েস, টর্ক প্রযুক্ত হয় না, ফোর্স অ্যাপ্লাই করলেই টর্ক সৃষ্টি হয়। ইয়েস ইয়েস, আমি যদি প্রযুক্ত বলে থাকি তাহলে আমার স্লিপ অফ টাং, বাট অবশ্যই টর্ক ফোর্স অ্যাপ্লাই করলেই টর্ক সৃষ্টি হচ্ছে। ওকে, ফোর্স ছাড়া তো তুমি টর্ক সৃষ্টি করতে পারবে না। এখানে তো ক্লিয়ার একদম বোঝাই যাচ্ছে যে ফোর্স এবং রৈখিক বল এবং ব্যাসার্ধ ভেক্টর, এই ভেক্টরের যে ভেক্টর গুণফল এটাই তো টর্ক। তো টর্কটা তখনই সৃষ্টি হচ্ছে যখন তুমি রৈখিক বল দিচ্ছ, তাছাড়া তো হচ্ছে না। যেমন আরেকটা জিনিস যদি ক্লিয়ারলি বুঝাই, ধরো এটা হচ্ছে একটা স্কেল, যে স্কেলটা তুমি এখানে পিন মেরে রেখে দিছো, মনে করো একটা মসৃণ তল, তো স্কেলটা কি এখন ঘুরছে না। তো এই বিন্দুর সাপেক্ষে এখানে তো তুমি পিন মেরে রেখেছো, মানে এখান থেকে স্কেলটা নড়বে না। এই বিন্দুর সাপেক্ষে স্কেলের এই পয়েন্টের ব্যাসার্ধ ভেক্টরটা মনে করো আর, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তো তুমি যখন একটা রৈখিক বল দিচ্ছ এফ, এখানে যদি স্কেলটাকে এভাবে টোকা দাও তখনই তো সে ঘুরবে। তার মানে রৈখিক বল প্রযুক্ত হলেই টর্ক সৃষ্টি হয়, তাছাড়া তো টর্ক সৃষ্টি হচ্ছে না। টর্ক কেমনে সৃষ্টি হয়? টর্ক হচ্ছে রৈখিক বল যখন ব্যাসার্ধ ভেক্টরে প্রযুক্ত হচ্ছে তখনই টর্ক সৃষ্টি হচ্ছে। আর এই টর্কের ভ্যালুটা, টর্কের মানটা কেমনে বের করে? টর্ক হচ্ছে আর ক্রস এফ এর মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমাদের এফ। আর ক্রস এফ করতে চাইলে দুইটাকে পাদবিন্দু একসাথে আনতে হবে। এই আরটাকে আমরা সামনে নিয়ে গেলাম, এই আর, এটা এফ, আর ক্রস এফ। তাহলে এটা যে ঘুরবে, তোমরা আবার কেউ ভাইবো না ঘূর্ণনের দিক হচ্ছে টর্কের দিক, না, টর্কের দিকটা হচ্ছে আর ক্রস এফ। কোন দিকে? এখানে বলতো, এটা হচ্ছে তোমার ঠিক মুখ বরাবর। আর ক্রস এফ করলে, এটা ক্রস এটা করলে টর্কের ডিরেকশনটা হবে ঠিক তোমার ফেস বরাবর। আর ক্রস এফ এর দিক হবে ঠিক তোমার ফেস বরাবর। এটা ঘুরবে, বাট যে টর্কটা সৃষ্টি হবে তার দিক হবে তোমার বরাবর, তোমার মুখ বরাবর। টর্কের জন্য ফোর্স ভেক্টর আর রেডিয়াস ভেক্টর লাগবে, কথা শেষ, একদম ক্লিয়ার, রাইট? এটাই। সো টর্ক নিয়ে এত প্যারা খাওয়ার কিচ্ছু নাই ভাইয়া। ডিরেকশন কেমনে উপরের দিকে বুঝি নাই। আর ক্রস এফ করো, এই যে এখানে কি আর ক্রস এফ না, টর্ক কিন্তু এফ ক্রস আর না, আর ক্রস এফ। সংজ্ঞা থেকেই ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক বলের ভেক্টর গুণফল। তাহলে আর থেকে এফ এর দিকে আমরা ডান হাতটা মুষ্টিবদ্ধ করব, অথবা বোতল থিওরি, এই যে এখানে তুমি বোতলটা বসাবা। আচ্ছা, অবশ্যই ক্রস গুণন করার জন্য ভেক্টর দুইটার পাদবিন্দু আগে জয়েন করতে হবে। ওকে, তো পাদবিন্দু জয়েন করার জন্য আর কে আমি সামনে নিয়ে আসছি, কোনো সমস্যা নাই, এটাকে বলা হয় সমান্তরাল স্থানান্তর। এবার এখানে তুমি যদি বোতলটা রেখে বোতলের মুখ্যটা আর থেকে এফ এর দিকে ঘুরাও, দেখো তো, মানে এই যে এইভাবে ঘুরাইতে হবে, এইভাবে ঘুরাইতে হবে, বুঝছো? আর থেকে এফ এর দিকে, দেখো তো বোতলের মুখটা খুলে আসলো। তার মানে আর ক্রস এফ বা টর্কের দিকটা হচ্ছে ঠিক তোমার মুখ বরাবর, অর্থাৎ এই যে তলটা, এই তলের উপর লম্ব বরাবর বহির্মুখী। তাহলে টর্কের মান কেমনে বের করবো? আর এফ সাইন থিটা। ওকে, সো থিটার মান দেওয়া থাকবে, বা বল এবং আমাদের ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণটা বুঝে নিতে হবে চিত্র থেকে। সেই কোণ বসালে টর্কের মান এবং দিক দুইটাই আমরা বের করে ফেলতে পারি। সো টর্ক হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক বলের ক্রস গুণফলের ফলাফল। তো টর্কের দিক হচ্ছে আর ক্রস এফ এর দিক, টর্কের মান হচ্ছে আর এফ সাইন থিটা, এটাই। নেক্সট, ক্রস গুণফলের কিছু বৈশিষ্ট্য। তো এগুলো একদম সহজ। ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। খেয়াল করো, আমরা বলছিলাম যে ভেক্টরের ডট গুণন এ ডট বি সমান বি ডট এ হয়, এটা হয়, তার মানে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। কিন্তু ক্রস গুণন অর্থাৎ এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু
বি ক্রস এ, অর্থাৎ তারা স্থান বিনিময় করে না। এটা আমার প্রমাণ করতে হবে যে ক্রস গুণন যে বিনিময় সূত্র মেনে চলে না, এটা কেমনে তুমি প্রমাণ করো। দেখো, তো প্রথমত লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ক্রস বি, তাই না? এখন বলো তো এইখানে এটা প্রমাণ করার জন্য আমরা আবার সেই আগের চিত্রটা আঁকবো, এটা মনে করো এ, এটা মনে করো বি। তাইলে ভাইয়া বলো তো এটা থিটা হলে এ ক্রস বি এর দিকটা কোন দিকে হবে? এ ক্রস বি এর দিকটা হবে তলের উপর লম্ব বরাবর উপরের দিকে। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, তাই না? এবার বলো এটার মান তাহলে কি বসাবো? এ ক্রস বি মানে লিখবো আমরা এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এ বি সাইন থিটা ইটা ক্যাপ, এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে যাই। ভাই রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে বি ক্রস এ, তাহলে বি ক্রস এ তে আমরা চলে যাচ্ছি। তো বি ক্রস এ তে গেলে এটার মান কত হবে? বি এ সাইন থিটা। মান পর্যন্ত ঠিক আছে, মান পর্যন্ত ম্যাচ খাচ্ছে, কিন্তু বি ক্রস এ কোন দিকে? এই চিত্রটা একেই তুমি জাস্ট বি ক্রস এর দিকটা দেখাও। এখানে বি থেকে এর দিকে ক্রস করলে বি ক্রস এর দিকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বি ক্রস এর দিক। তাহলে বি ক্রস এর দিকটা এ ক্রস বি এর উল্টা দিকে। উল্টা দিক মানে কি? নেগেটিভ ভেক্টর, মানে আমরা জানি একটা ভেক্টর যদি এটা হয় এ ভেক্টর, তাহলে তার এই উল্টা ভেক্টরটা হবে মাইনাস এ ভেক্টর। এটা তো আমরা সেই প্রথম ক্লাসেই পড়েছিলাম। এটাকে বলা হয় বিপরীত ভেক্টর, মান সমান দিক বিপরীত। তাহলে এটা অবশ্যই মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা এটা তো মানের সাথে যখন আমরা একক ভেক্টর দিচ্ছি অবশ্যই এটা কি হবে? মাইনাসের হবে। ওকে, কারণ এই পুরোটা ভেক্টরটা হবে মাইনাস, এটা কেমন ভেক্টর হবে? প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে ভাইয়া এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, তাহলে ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না। একদম কানার ভাই অন্ধ পারবে এরকম একটা থিওরি। তাহলে আমরা কখন এ ক্রস বি, আমরা কি এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে সম্পর্ক লিখতে পারবো না? অবশ্যই পারবো। কেমনে পারবো? এভাবে লিখবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ। এটা লেখা যাবে না, ইজ ইকুয়াল টু লেখা যাবে না। তাহলে কি লেখা যাবে? তুমি যদি এখানে একটা মাইনাস দাও তাহলে লেখা যাবে এ ক্রস বি এর দিক যেটা মাইনাস বি ক্রস এর দিক সেটা। ব্যাপারটা কেমন? এই যে এবার বুঝাই, দেখো এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ বলতে বোঝায় এ ক্রস বি এর দিক কোন দিকে? উপরের দিকে না? আর বি ক্রস এ মানে মাইনাস বাদে যদি চিন্তা করো বি ক্রস এর দিকটা নিচের দিকে। সো এইটাকে তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো তার মানে এটার দিক কি? উপরের দিকে হয়ে যাবে। তাহলে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ লেখা যায়। অর্থাৎ তুমি এ ক্রস বি মাইনাস দ্বারা গুণ করা মানে এই বি ক্রস এর উল্টা দিক বোঝায়। বি ক্রস এর দিক এইটা, তার উল্টা দিক তো উপরের দিকেই বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা সমান সমান লেখা যাবে এ ক্রস বি। অর্থাৎ সামনে মাইনাস দেওয়া মানে দেখো বি ক্রস এর দিকটা তো নিচের দিকে, মাইনাস দেওয়া মানে এই দিকের উল্টা দিক, তো এইটাই। তাহলে এ ক্রস বি সমান লেখা যাবে মাইনাস বি ক্রস এ। অর্থাৎ মাইনাস বি ক্রস এর জায়গায় আবার আমরা এ ক্রস বি লিখতে পারবো। শেষ। মানে এ ক্রস বি এর দিকটা যেই দিকে, মান তো সমান, মান নিয়ে কোনো ভেজাল নাই, বাট এ ক্রস বি এর দিকটা যেদিকে বি ক্রস এর দিকটা তার উল্টা দিকে। এবার বি ক্রস এ কে তুমি যদি মাইনাস করে দাও তাহলে বুঝতে হবে বি ক্রস এর দিকের উল্টা দিক, তার মানে আলটিমেটলি এ ক্রস বি। বুঝছো? ইয়েস, এটা মনে রাখবো। এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ, বাট এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। ওকে, এটা মনে রাখতে হবে। এবার এই যে এখানে আছি, আমরা জানি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা কারা? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের একক ভেক্টর। তো আমরা ডট গুণনে কি পড়েছিলাম সেটা একটু রিপিট করি। ডট গুণনে পড়েছিলাম আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে ইজ ইকুয়াল টু 1। মনে আছে? কারণ আই এর মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে cos 0 মান 1। তাহলে আই ক্রস আই ডট আই মানে 1, জে ডট জে মানে 1, কে ডট কে মানে 1 ছিল, ডট গুণনে পড়েছো। এবার ক্রস গুণনের ক্ষেত্রে দেখো আই ক্রস জে, জে ক্রস জে, সরি আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে সমান 0 কেমনে আসে? তো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা মনে করো জেড অক্ষ। এক্স অক্ষে যে একক ভেক্টরটা তাকে বলি আই ক্যাপ, ওয়াই অক্ষের একক ভেক্টরটাকে বলি জে ক্যাপ, আর জেড অক্ষের একক ভেক্টরটাকে আমরা বলি কে ক্যাপ। এবার বলো তো আই ক্রস আই, আই ক্রস আই, আই ক্রস আই মানে কি? এ বি, এ ক্রস বি মানে কি? এ বি সাইন থিটা। তাহলে আই ক্রস আই মানে
আই এর মান মানে 1, একক ভেক্টরের মান 1, আই এর মান 1, সাইন কত ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ আই ক্রস আই এর মধ্যবর্তী কোণ কত, এটা আই, এটার উপরেই তো আই, তাহলে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তো 0 ডিগ্রির পর তুমি যদি এটা ক্যাপও দাও কোনো সমস্যা নাই, সাইন 0 মান 0, তার মান আলটিমেটলি 0, তাহলে আই ক্রস আই এর ভ্যালু কত আসতেছে 0 আসতেছে। ঠিক একইভাবে জে এর সাথে জে কে ক্রস দিলে জে সাইন 0 মানে 0, কে এর সাথে কে কে ক্রস দিলেও 0ই আসবে। তো এটা মনে রাখতে হবে, জে ক্রস জে, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, ইজ ইকুয়াল টু 0 এবং কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0। এই তিনটা জিনিস অবশ্যই আমরা মনে রাখবো। ওকে, সমজাতীয় মানে একই জাতীয় দুইটা ভেক্টরের ক্রস গুণন 0 হচ্ছে, কারণ তাদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, এক্ষেত্রে cos গুণফল কত আসছে 0। একইভাবে তুমি যদি চিন্তা করো আই ক্রস মাইনাস আই কত হবে, 0ই তো হবে, কারণ আই এটা মাইনাস আই এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ 180, সাইন 180 এর মান হচ্ছে 0, তাই না? তাহলে আই ক্রস মাইনাস আই ক্রস জে ক্রস মাইনাস জে 0ই হবে। ওকে, এগুলো একদম কানার ভাই অন্ধও পারে, একদমই সহজ জিনিস। এবার একটু কমপ্লেক্সে আসি। একটু কমপ্লেক্স হচ্ছে আই ক্রস জে কত। দেখো ফার্স্ট অফ অল এই বৃত্তটা কি, তোমাদেরকে ডট গুণনে শিখাইছিলাম আই ডট জে সমান 0, জে ডট কে সমান 0, কে ডট আই সমান 0। কেন? কারণ এরা পরস্পর লম্ব, লম্ব হলে cos 90 এর মান কত হয় 0 হয়। কিন্তু এখানে কি হবে, আই ক্রস আই মানে কত হবে, জে ক্রস জে মানে কত হবে, আই ক্রস জে মানে কত হবে। তো এটা জানার জন্য আমরা একটা বৃত্ত আঁকবো, সবাই শিখো, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসবে। এখানে এরকম দিব, একটা তীর চিহ্ন দিয়ে আই ক্যাপ দিব, এখানে একটা তীর চিহ্ন এদিকে দিয়ে জে ক্যাপ দিব, এখানে একটা তীর চিহ্ন এদিকে দিয়ে কে ক্যাপ দিব। এবার যদি বলে আই ক্রস জে, ভালো করে বুঝো, আমাদেরকে কি বলবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হবে বলো। তাহলে দেখো আই ক্রস জে অর্থাৎ আই এর সাথে জে কে ক্রস করবো, এরপর কে আছে, আই ক্রস জে করলে অর্থাৎ আই ক্রস জে, এখানে কোনো ডানহাতি কিছু লাগবে না, খালি মনে রাখতে হবে আই জে এটা কি কে, একই ধারায় আছে না, তাহলে আই ক্রস জে সমান পাওয়া যাবে কে ক্যাপ। ওকে, তারপরে কে ক্রস আই অথবা জে ক্রস কে, জে ক্রস কে সমান কি পাওয়া যাবে, জে থেকে কে, তারপরে কে আছে আই, একই ক্রমে আছে, তাহলে ইজ ইকুয়াল টু আই। কে ক্রস আই ইজ ইকুয়াল টু কি পাওয়া যাবে, কে ক্রস আই ইজ ইকুয়াল টু পাওয়া যাবে জে ক্যাপ। দেখো ক্রস গুণনের ফলে আমরা কিন্তু প্রত্যেকটা ভেক্টর রাশি পাচ্ছি। এটার মান কত 1, দিক হচ্ছে কে অক্ষ বরাবর, এটার মান কত 1, দিক হচ্ছে আই অক্ষ বরাবর, বুঝছো তো? তাহলে এভাবে মনে রাখতে হবে, একই ক্রমে এভাবে তীর চিহ্ন দিবা, আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে আই, কে ক্রস আই মানে জে। এবার যদি একটু ভিন্নতা সৃষ্টি করতে চায়, এগুলো যে প্রচুর পরিমাণে এমসিকিউ এইচএসসি অ্যাডমিশনে আসে। এবার যদি তোমাকে একটু পেঁচায় দেয়, তোমাকে যদি ভাবে যে না তুমি গবেট, তুমি এগুলা পেঁচানো আকারে পড়ো নাই, এখন তোমাকে পেঁচায় দেওয়ার চেষ্টা করলো, তুমি কি পারবা না? খেয়াল করো কেমনে পারতে হবে। এবার তোমাকে বললো আই ক্রস কে কত, কি বললো, আই ক্রস কে ইজ ইকুয়াল টু হোয়াট। এখন তুমি তো পড়ছো ভাইয়া, এভাবে চিত্র আঁকবো, কে ক্রস আই মানে জে, যে একই ক্রমে আছে, তাহলে কে আই ক্রস কে কত, আই ক্রস কে মানে কি, তুমি উল্টা দিকে যাবা, যে উল্টা দিকে যাচ্ছ আই ক্রস কে, তারপরে কি পাচ্ছ, উল্টা দিক থেকে জে কে পাচ্ছ, আই কে এরপর উল্টা দিক থেকে জে কে পাচ্ছ, উল্টা দিক থেকে পাচ্ছ মানে মাইনাস জে, মনে যেন থাকে। ওকে, আই ক্রস কে মানে মাইনাস জে। এরপরে যদি বলে কে ক্রস জে কত, কে ক্রস জে কত বলো, তাহলে আবার কে ক্রস জে উল্টা দিক থেকে তুমি কাকে পাচ্ছ, আই কে পাচ্ছ, তাহলে মাইনাস আই। তারপরে যদি বলে জে ক্রস আই কত, জে ক্রস আই কত, দেখো উল্টা দিক থেকে জে ক্রস আই, উল্টা দিক থেকে তুমি কাকে পাচ্ছ, মাইনাস কে, উল্টা দিক থেকে কে কে পাওয়া মানে মাইনাস কে, এই তো। এরপরে যদি তোমাকে আরো একটু ঝামেলা বাঁধায়, যে বললো মাইনাস জে ক্রস আই মানে মাইনাস জে ক্রস আই এটা কত, এইরকম ঝামেলা যদি ফেলতে চায় তাও কোনো সমস্যা নাই, তুমি ফার্স্টে ভাবো মাইনাসটা নাই, তোমাকে যদি এরকম আগে থেকে মাইনাস দিয়ে বলে এটা কত, মাইনাস জে ক্রস আই ইজ ইকুয়াল টু হোয়াট, তুমি ফার্স্টে চিন্তা করবা মাইনাসটা নাই, এরপর জে ক্রস আই করলে তুমি বিপরীত ক্রমে কে কে পাচ্ছ, তাহলে এটা মানে বিপরীত ক্রমে পাওয়া মানে কি, তুমি মাইনাস কে লিখতা, মানে জে ক্রস আই মানে কি বলতো, জে ক্রস আই মানে মাইনাস কে। এবার বলো, এটা তো তুমি বুঝলা,
এবার সামনে কি ছিল মাইনাস, তাহলে এটার সামনেও কি আসবে এক্সট্রা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে প্লাস কে ক্যাপ। বুঝছি আমরা? দেখো জে ক্রস আই মানে তো মাইনাস কে, এবার তোমাকে বললো মাইনাস জে ক্রস আই, তাহলে কি করতে হবে, তাহলে বুঝতে হবে এটা মাইনাস নাই, ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে মাইনাস নাই, তাহলে জে ক্রস আই করলে আমরা পাইতাম মাইনাস কে, এবার একটা মাইনাস আছে আরো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কে। এই তো বুঝতে পারছি আমরা এটা। তো আমরা জাস্ট এই বৃত্ত দিয়ে চিন্তা করবো। এবার যদি একটু প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করি যে এগুলো আসলে কেমনে আসছে, এই দেখো আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, তো তুমি যদি চিন্তা করো আই ক্রস জে, আই ক্রস জে, তুমি যদি চিন্তা করো আই ক্রস জে, অর্থাৎ আই এর দিকে, আই থেকে জে এর দিকে আমরা বৃদ্ধাঙ্গুলি সরি ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। আই ক্রস জে আমরা যদি চিন্তা করি আই ক্রস জে কোনটা হবে, দেখো তো আই ক্রস জে করলে বৃদ্ধাঙ্গুলিটা কি তোমার মুখ বরাবর, এটা কি জেড অ্যাক্সিস না, মানে এই অ্যাক্সিসটা না, আই ক্রস জে এটা কি এই অ্যাক্সিসটা না, এই অ্যাক্সিসটাই তো জেড অ্যাক্সিস, মানে আই ক্রস জে এর ফলে আমরা পাচ্ছি কে, কে। তারপর যদি জে ক্রস আই করতাম ভেতরের দিকে পাইতাম, ভেতরের দিকে কে অর্থাৎ মাইনাস কে, জে ক্রস আই করলে পাইতাম মাইনাস কে। সেই জিনিসটা আমি তোমাকে এই চিত্রের মাধ্যমে খুব সহজে বুঝাই দিলাম, যেন এমসিকিউ আসলে পারো। সো এটা কি পারবো আমরা? এটা পারলেই হবে, এটা পারলেই হবে, এটা দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এরপর আমরা যদি বলি যে ভাইয়া কে ক্রস আই কত, দেখো তো, তাহলে আমরা কে থেকে আই এর দিকে ডান হাত মুষ্টিবদ্ধ করব, কে ক্রস আই, তো ডান হাতটা কে এর উপরে রাখবো, কে এর উপর রাখবো, এই যে কেটা তো তোমার মুখ বরাবর, কে তো তোমার মুখ বরাবর চিন্তা করতে হবে, কে এর উপরে রাখবো মুষ্টিবদ্ধ করব, কে ক্রস আই কি হয়, জে হয়, কে ক্রস আই করলে হয় জে, আর কে ক্রস, আর যদি আই ক্রস কে করতাম তাহলে দেখো তো এটা তো কে তোমার মুখ বরাবর, তাহলে আই এর উপর এভাবে হাতটা রেখে আই ক্রস কে করলে আসতো এই যেভাবে আই ক্রস কে, উল্টা হয়ে যাচ্ছে, এটা তো কে তোমার মুখ বরাবর, এটা তো আই, এবার আমরা আই ক্রস কে করব, আই ক্রস কে, আই এর উপর তো এইভাবে হাত রাখা যাবে না, এইভাবে রাখতে হবে আই ক্রস কে, আই ক্রস কে করলে নিচের দিকে, তাহলে আই ক্রস কে করলে মাইনাস জে পাইতাম। এই তো এগুলাই, আর কিছু না, পারবো আমরা, ক্লিয়ার? তবে ভাইয়া একটু প্র্যাকটিস বেশি লাগবে, এক্স্যাক্টলি প্র্যাকটিস করলে শেষ হয়ে যাবে। যেমন ধরো তোমাদেরকে একটা অঙ্ক করায় দিই, তাহলে ব্যাপারটা আরো মজা পাবা। যেমন ধরো এই অঙ্কটা, এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসছে এমসিকিউতে, তো দেখো এই অঙ্কটা তোমরা যদি পারো তাহলে বোঝা যাবে যে না ঠিক আছে শিখে ফেলছি। এই ধরনের ক্রস গুণন দেখলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বৃত্তটা আঁকা, এটা টেকনিক। এবার এখানে একটা তীর চিহ্ন দিব, এটা হচ্ছে আই ক্যাপ, এখানে একটা দিব, এটা হচ্ছে জে ক্যাপ, এখানে একটা দিব, এটা মনে করো কে ক্যাপ। এবার কি বলছে, বলছে ফার্স্ট অফ অল আই ক্রস জে, তাহলে আই ক্রস জে, তারপরে কে আসবে, কে আসবে, আই ক্রস জে এর বদলে এখানে আসবে কে, কে ক্যাপ, মাঝখানে কি আছে ক্রস। এবার আই ক্রস কে, ভাইয়া আই থেকে কে এর দিকে তুমি যদি ঘুরো, আই থেকে কে এর দিকে ঘুরলে তুমি বিপরীত ক্রমে জে কে পাচ্ছ, তাহলে এটা পাবো মাইনাস জে। এবার আমরা ভাববো মাইনাস নাই, দেখো এই যে এইটার জায়গায় পাবো মাইনাস জে, এটার জায়গায় পাবো কে। এবার আমরা ভাববো এই মাইনাসটা নাই, মাইনাসটা নাই, তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, তো এখানে থাকবে কে ক্রস জে, এটাই তো। এবার বলো কে ক্রস জে সমান কি হবে, এই যে এই চিত্রের দিকে তাকাও, এখানে দেখো কে ক্রস জে কত হবে, কে ক্রস জে বলো, কে ক্রস জে, কে থেকে জে এর দিকে তুমি উল্টা দিকে ঘুরতেছো, তুমি উল্টা দিক থেকে আই কে পাইছো, তাহলে কে ক্রস জে মানে উল্টা দিক থেকে আই মানে মাইনাস আই। এবার দেখো এটার সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে, দ্য অ্যান্সার ইজ, এই যে এটার ফলাফল হচ্ছে আই ক্যাপ। তো ব্যাপারটা ক্লিয়ার কিনা এবার বলো। আচ্ছা একজন হচ্ছে মাইনাস আই, এক্সিসে আই ক্রস কে বুঝি না, আচ্ছা বুঝবা সমস্যা নাই, এটা আগে লিখো। তো এইটাকে বুঝছি কিনা সেটা বলো, এক্সিসেরটা বুঝাবো সমস্যা নেই। অর্পিতা সঠিক উত্তর দিয়েছো, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আই ক্যাপ, এটা পারলেই হবে। হ্যাঁ তাহলে আই ক্রস জে মানে কে, আর আই ক্রস কে মানে মাইনাস জে, মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, এরপর কে ক্রস জে থাকে, কে ক্রস জে, আর কে ক্রস জে মানে মাইনাস আই, মাইনাস মাইনাসে প্লাস আই, শেষ। ওকে আরেকজন বলছে আবার প্লিজ, ঠিক আছে আবার বুঝাচ্ছি, আবার বুঝবা, আবারও বুঝবা, কোনো সমস্যা নেই, 100 বার বুঝবা। আচ্ছা তো এটাকে আমি আবারও বুঝাই, তোমরা যতবার বুঝতে চাও ততবারই বুঝাবো, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমত খেয়াল করে দেখো, প্রথমত যখন আমাদের এই যে ক্রস গুণন দিয়ে একটা জিনিস বের করতে বলবে, তখন আমরা প্রথমত একটা বৃত্ত আঁকবো, এটা দিব আই, এটা দিব জে, এটা দিব কে, ওকে ক্যাপ ক্যাপ ক্যাপ। এবার বলো আমাদের অঙ্কে এই যে বাচ্চা খেয়াল করো, ফার্স্ট অফ অল কি আছে, আই ক্রস জে, এটার সাথে ক্রস হচ্ছে আই ক্রস কে, তাহলে আই ক্রস জে,
তাহলে আই থেকে জে এর দিকে আমরা ঘুরবো, আই থেকে জে এর দিকে ঘুরলে কাকে পাচ্ছি, কে ক্যাপ পাচ্ছি। তাহলে আই ক্রস জে মানে কে ক্যাপ, সামনে একটা ক্রস, এরপরে আই ক্রস কে। এবার দেখো তো আই থেকে কে এর দিকে ঘুরতে হবে, তার মানে উল্টা ঘুরতে হবে। আই ক্রস কে যখন উল্টা ঘুরছো তুমি এই যে জে পাচ্ছ, দেখো আই এবং কে কে যদি ক্রস করো বাকি থাকে কি জে, যেটা কি উল্টা দিক থেকে পাচ্ছ না তুমি, এই যে দিক থেকে ঘুরে তুমি এই দিক থেকে পাচ্ছ না, উল্টা দিক থেকে পাওয়া মানে মাইনাস, এটা কি পাবো, এটার বদলে পাবো মাইনাস জে, মাইনাস জে। এবার যখনই কোনো দুইটার মধ্যে মাইনাস চলে আসছে, কমপ্লেক্স চিন্তা বাদ দিয়ে তুমি এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসো, এই যে মাইনাসটা বাইরে, এখানে পড়ে থাকবে কি কে ক্রস জে, তাই তো। এবার বলো এই চিত্র থেকে কে ক্রস জে কত হবে, তাহলে কে এর সাথে জে কে ক্রস করি মানে কে আর জে বাদ, পরে বাকি আছে কি আই, এই যে দিক থেকে ঘুরতে হবে। কে ক্রস জে মানে এই দিক থেকে ঘুরবো, এদিক থেকে ঘুরে কে ক্রস জে করলে আমি উল্টা দিক থেকে আই পাচ্ছি, তাহলে এই কে ক্রস জে এর জায়গায় উল্টা আই বা মাইনাস আই বসাইতে হবে। তাহলে মাইনাস তো এখানে আসেই, সাথে মাইনাস আই ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস আই ক্যাপ, তাহলে এটার ফলাফল হচ্ছে প্লাস আই ক্যাপ। ক্লিয়ার? ওকে, রেডি, পারবো আমরা, ভেরি গুড। আচ্ছা, এবার ফিজিশিয়ান শফিকুল বলছিল যে ভাইয়া এই যে এখানে কে ক্রস আইটা বুঝি নাই, কেটা কিন্তু ভাইয়া বোর্ডের মধ্যে নাই, কে কিন্তু তোমার ঠিক এই যে এদিকে, এটা হচ্ছে জেড এক্সিস কে, আর এটা হচ্ছে আই এক্স এক্সিস, এক্স অক্ষ, এটা জেড অক্ষ। এবার আমরা কে ক্রস আই করব, কে ক্রস আই, কে থেকে এই যে কে এর উপরে আমরা হাতটা রাখবো, তারপর মুষ্টিবদ্ধ করবো আই এর পর্যন্ত, তাহলে কে ক্রস আই করলে তো জেই আসতেছে, বুঝো নাই? এটাই বুঝাইতে চাইছিলাম তখন। ওকে, এটা তুমি না বুঝলেও সমস্যা নাই, বাট এই যে ওই চিত্রটা বুঝলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, এখন আমরা আসি দুইটা ভেক্টরের ক্রস গুণন, এগুলো তো গেল একক ভেক্টরের ক্রস গুণন। আচ্ছা, এটা তো একক ভেক্টরের ক্রস গুণন গেল। এবার আমরা আসি এ আর বি, দুইটা ভেক্টর দেওয়া আছে, যে কোনো দুইটা ভেক্টর, এদের ক্রস গুণন কেমন হবে খেয়াল করো, খুবই সহজ। যেমন এ আর বি এর ডট গুণন কি ছিল তোমাদের মনে আছে? ডট গুণন ছিল একদম সহজ, আই এর সাথে আই ডট, জে এর সাথে জে ডট, কে এর সাথে কে ডট। এ ডট বি সমান হইতো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এরকম ছিল তাই না? এটা ছিল এ আর বি এর ডট গুণন। তো যেখানে এই এ ভেক্টরটা ছিল এরকম, দেখো এ ভেক্টরটা ছিল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা ছিল এ ভেক্টর তাই না বাবা? আর বি ভেক্টরটা কি ছিল? বি ভেক্টরটা ছিল বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা ছিল আমাদের বি ভেক্টর। তো তুমি যদি এই দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করো, মানে ডট গুণন একটা ক্লাস 1 এর বাচ্চাও পারে, যে আই এর সাথে আই ডট হবে 1 হয়ে যাবে, তাহলে এ এক্স বি এক্স। এরপর এ ওয়াই এর সাথে এটা ডট হবে, মানে জে ক্যাপের সাথে জে ক্যাপের ডট হলে 1, তাহলে এ ওয়াই বি ওয়াই। কে ক্যাপের সাথে কে ক্যাপের ডট হলে 1, এ জেড বি জেড। তাহলে এটা হচ্ছে ডট গুণনের ফলাফল, সহজ। এবার যদি বলে ক্রস গুণন, মানে দুইটা র্যান্ডম ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর ক্রস গুণন কেমনে করে? তো এইভাবে দেখো ক্রস গুণন কেমনে করে। আমরা একটু আগে যেগুলো জেনেছি সেটা হচ্ছে একক ভেক্টরের ক্রস গুণন। এবার যদি এই দুইটা ভেক্টর ক্রস গুণন বলে, মানে এ ক্রস বি, অর্থাৎ এ এক্স, ভালো করে দেখবে এটা বীজগণিত ভাইয়া, সবাই তুলো, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটার সাথে ক্রস হবে কি ভাইয়া? বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, তাই না? ক্রস গুণন করছি। তো এবার ক্রস করে দাও। তাহলে ক্রস কেমনে করব? এটার সাথে পুরোটা আগে গুণ দিব, যে এইটা বাংলা গুণন, এটার সাথে পুরোটা গুণন, এ এক্স বি এক্স, তাহলে এ এক্স বি এক্স, এটা কি আই, এটা কি আই, তাহলে আই ক্রস আই। ক্রস গুণন কিন্তু এই কারণে ক্রস দিতে হবে, ডট দিলে কিন্তু হবে না। তারপরে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ এক্স বি ওয়াই, এই যে মানগুলো গুণন, এ এক্স বি ওয়াই, এটা আই এটা জে, তাহলে এখানে হবে আই ক্রস জে। ওকে, তারপরে প্লাসে প্লাসে প্লাস, এটা কি এ এক্স, এটা কি বি জেড, তারপর এটা কি আই, এটা কে কে, তাহলে আই ক্রস কে গেল এটা। ঠিক একইভাবে এ ওয়াইটার সাথে পুরোটাকে গুণ দিব, তাহলে প্লাস এ ওয়াই বি এক্স, এ ওয়াই এর জে, এটার আই, তাহলে জে ক্রস আই। একটু কষ্ট করে লিখো, বড় হবে বাট ফলাফল খুবই সহজ। এটার সাথে এটার গুণন, এ ওয়াই বি ওয়াই, প্লাসে প্লাসে প্লাস
এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে। একটু লিখে ফেলো, এগুলা জীবনে ফার্স্ট টাইম লিখতেছো এবং এটাই লাস্ট টাইম, কারণ এরপর আর কোনোদিন তুমি এভাবে ক্রস গুণন করে বের করবা না। এটা বড় হয়, এটা থেকে আমরা একটা সূত্রে পৌঁছাবো, একটা সামারিতে পৌঁছাবো যে ক্রস গুণন কেমনে করে। তারপর আবার এটার সাথে পুরোটার গুণন প্লাস এজেড বিএক্স, জীবনে ফার্স্ট টাইম এবং জীবনে লাস্ট টাইম লিখতেছো এটা এজেড বিএক্স। আর স্টুডেন্ট পড়ানোর সময় আবার লিখতে হবে আমার মতো কে ক্রস আই প্লাসে প্লাসে প্লাস এজেড বিওয়াই কে ক্রস জে প্লাসে প্লাসে প্লাস এজেড বিজেড কে ক্রস কে। এই তো এতটুকু, এই পুরোটা গুণ দিয়ে দিলাম। এবার দেখো কত সহজে করে ফেলা যায়, ইজ ইকুয়াল টু। আচ্ছা, আমরা একটু আগে কি জেনেছিলাম, আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে সমান কত হয়? 0 হয়, তাই না? এখানে দেখো তো আই ক্রস আই, তাহলে এই যে এই জিনিসটা যেগুলো 0 হবে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। আই ক্রস আই মানে 0, তার মানে পুরোটা 0। তারপরে হচ্ছে জে ক্রস জে 0, তাহলে জে ক্রস জে 0, এই পুরোটা 0। এরপর কি কে ক্রস কে 0, তার মানে এই পুরোটা 0 হয়ে গেল। এই তিনটা জিনিস বাদ হয়ে গেল। এবার বলো আই ক্রস জে মানে কি? এই যে এবার একটা বৃত্ত আঁকবো, বৃত্ত আঁকার পর এটা হচ্ছে আই, এটা জে, এটা কে। তাহলে আই ক্রস জে মানে কে, এই যে প্রথম রাশি আই ক্রস জে মানে কি ভাইয়া? কে। তাহলে এ এক্স বি ওয়াই এখানে হবে কে ক্যাপ, ওকে। এরপরে আই ক্রস কে এই যে আই ক্রস কে উল্টা দিক থেকে, আই ক্রস কে উল্টা দিক থেকে ঘুরে তুমি উল্টা দিক থেকে জে কে পাচ্ছ। তাহলে আই ক্রস কে এর ফলে কি পাবো? মাইনাস জে। তাহলে এখানে মাইনাস জে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ এক্স বি জেড জে ক্যাপ। কারণ আবারও বুঝাই, আই ক্রস কে মানে মাইনাস জে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে এ এক্স বি জেড জে। এবার বলো জে ক্রস আই করলে পাবো উল্টা দিক থেকে কে, জে ক্রস আই করলে উল্টা দিক থেকে কে, তারপর মাইনাস কে। এই যে জে ক্রস আই করলে মাইনাস কে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ ওয়াই বি এক্স কে, তাহলে মাইনাস এ ওয়াই বি এক্স কে ক্যাপ, তাই তো? এতটুকু পর্যন্ত ডান। এরপরে এটা জে ক্রস কে মানে পাবো আই, তাহলে এটা হবে প্লাসের আই এ ওয়াই বি জেড, তাহলে প্লাসের এ ওয়াই বি জেড আই ক্যাপ। এরপরে এটা দেখো কে ক্রস আই পাবো জে, কে ক্রস আই করলে আমরা পাচ্ছি জে, তাহলে এটা হচ্ছে প্লাসের এ এক্স এ জেড বি এক্স কে ক্রস আই মানে শুধু জে ক্যাপ। এরপরে এটা কে ক্রস জে উল্টা দিক থেকে কে ক্রস জে করলে মাইনাস আই, তাহলে এটা পাচ্ছি এ জেড বি ওয়াই মাইনাসের এ জেড বি ওয়াই আই ক্যাপ। সেই ব্যাপারটাগুলো আশা করি সবাই বুঝতে পেরেছি। এই লাইনটা থেকে ওই লাইনটা আসলো। এবার আমরা কি করব? একদমই সহজ ভাইয়া। এরপরে কি করব? এরপরে জাস্ট আমরা এখানে খেয়াল করো, এটা আই ক্যাপ, আরেকটা আই ক্যাপ কই? এই যে আই ক্যাপ। তাহলে আই ক্যাপ যদি কমন নেই, এখান থেকে যদি আমরা আই ক্যাপ কমন নেই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই গেল এটা। এরপর জে ক্যাপের পালা। জে ক্যাপ কই আছে? এখানে দেখো, এই যে এখানে খেয়াল করো, এইখানে আর এইখানে জে ক্যাপ আছে। সেখান থেকে আমরা যদি মাইনাস জে ক্যাপ কমন নিই, মাইনাস জে ক্যাপ কমন নিলাম, মাইনাস জে ক্যাপ কমন নিলে এটা হবে এ এক্স বি জেড, আর এখানে মাইনাস জে ক্যাপ কমন নিছো, তাই এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এ জেড বি এক্স জে ক্যাপ। এরপরে কে ক্যাপ, দেখো কে ক্যাপ কই আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, এই যে এটা আর এটা। এখান থেকে যদি আমরা প্লাস কে ক্যাপ কমন নেই, তাহলে আমরা পাবো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো আলটিমেটলি ফলাফল ওইটা পাইলাম। এই ফলাফল কখনোই তোমার মুখস্থ রাখতে হবে না। এই ফলাফল কেন পাইলাম, এই ফলাফল দিয়ে করবোটা কি, তোমার কিন্তু এই থিওরি আর জীবনও লাগবে না।
তাহলে এই ফলাফলটা মানে কি? এই ফলাফলটা মানে এই যে দুইটা ভেক্টর, দেখো এ ভেক্টর কি ছিল? এ ভেক্টর ছিল এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এটা ছিল আমাদের এ ভেক্টরটা। আর বি ভেক্টরটা কি ছিল? বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, এটা ছিল আমাদের বি ভেক্টর, তাই না? তো তুমি যদি এ ক্রস বি তো বের করতেছো, তাই না? তুমি তো এ ক্রস বি বের করতেছো। ম্যাথে কি নির্ণায়ক শেখা হয়েছে? ম্যাথে কি নির্ণায়ক শেখা হয়েছে? সেখানে যদি আই ক্যাপ দাও, এখানে যদি জে ক্যাপ দাও, এখানে যদি কে ক্যাপ দাও, দেখো আই ক্যাপের সামনে সহগ কত? এর সহগ হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড। একইভাবে বি এর সহগ কি? বি এক্স বি ওয়াই বি জেড। এরপর তুমি এটা যদি নির্ণায়ক করো, নির্ণায়ক কি শেখা হয়েছে তোমাদের? এবার যদি এটা নির্ণায়ক করো, একদম পানির মতো সোজা, এটা যদি তুমি নির্ণায়ক করো, জাস্ট নির্ণায়ক করে দেখাচ্ছি। আই ক্যাপটাকে আমরা স্থির ধরবো, এই কলাম এই সারি বাদ, কলাম সারি বাদ, তাহলে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই। এরপর যদি মাইনাস জে ক্যাপ ধরি, জে ক্যাপ মানে এই জিনিসটাকে স্থির ধরলে এই কলাম এই সারি বাদ, তাহলে এ এক্স বি জেড, এ এক্স বি জেড মাইনাস হবে এ জেড বি এক্স, তাই না? এ জেড বি এক্স, তারপরে প্লাস কে ক্যাপ, অর্থাৎ এটাকে যখন ধরছো এই কলাম এই সারি বাদ, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা নির্ণায়কের বিস্তৃতি করে যেটা পেলাম, এই সাদা জিনিসটা আর এই নিচের এই জিনিসটা সেম। দেখো আই ক্যাপ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, আই ক্যাপ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, মিলছে? মিলছে। এরপর দেখো জে ক্যাপ মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড এ জেড বি এক্স মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড এ জেড বি এক্স, মিলছে? লাস্টেরটাও মিলছে। তার মানে এইটা লেখা যায় যেই কথা, এটা তো আর মুখস্থ রাখতে পারবো না, এটা লেখা একই কথা। তাহলে এ ক্রস বি এর ফলে আমরা এ ক্রস বি কেমনে বের করতে পারি? যদি থিটা দেওয়া থাকে তখন তো এ বি সাইন থিটা দিয়ে করবো। বাট যদি দুইটা ভেক্টর দেয়া থাকে, আমি আবারও বলি, যদি দুইটা ভেক্টর দেয়া থাকে তখন ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন হচ্ছে তাদের নির্ণায়ক করলেই হয়ে যাবে। আই জে কে করে নির্ণায়ক করলে আমরা তার ক্রস গুণফলের মান, ক্রস গুণফলটা পেয়ে যাব। এই যে ক্রস গুণফলটা পেয়ে যাচ্ছি। ক্রস গুণফলটা একটা ভেক্টর, কেন? কারণ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ উপস্থিত থাকা মানেই ওইটা ভেক্টর। ক্লিয়ার? আমরা তো আমরা বুঝতে পারতেছি এটাই যে দুইটা ভেক্টরের ক্রস গুণন মানে এত বড় বিস্তৃতি আর করবো না আমরা কখনোই। এইটা যেই কথা, মানে যেই লাও সেই কদু, মানে বুঝো, মানে এই লাইনটা যেই কথা, এই জিনিসটা নির্ণায়ক একই কথা। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণন হচ্ছে তাদের নির্ণায়ক, শেষ। এ ক্রস বি মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এই ভেক্টরের সহগ বি ভেক্টরের সহগ। যদি বলতাম বি ক্রস এ, বি ক্রস এ মানে কি? এবার মনে রাখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর বি এর সহগ, যেহেতু ফার্স্টে কে আছে বি আছে, বি এক্স বি ওয়াই বি জেড, এরপর এ এর সহগ এ এক্স এ ওয়াই এ জেড। সো এত কঠিন করে আমাদের এই বিস্তৃতি লাইন মনে রাখতে হবে না, পরে এটা আমরা নির্ণয় করেই বিস্তৃতি করে ফেলতে পারবো যে বি ক্রস এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি আসে। হ্যাঁ, ডিটারমিন দিয়েই করবো ভাইয়া, ডিটারমিন দিয়ে করতে হবে, কারণ তোমাকে এরকম দুইটা ভেক্টর দিয়ে দিবে, মধ্যবর্তী কোণ কিন্তু দিবে না, মধ্যবর্তী কোণ কখনোই দিবে না। তো তখন তুমি কি করবা? ক্রস গুণন কি এবি সাইন থিটা এটা ক্যাপ দিয়ে করবা? না, তখন তোমার এভাবেই করতে হবে। দুইটা ভেক্টরের নির্ণায়ক করলেই তুমি পেয়ে যাবা কি ভাইয়া? আমরা একটা দুইটা ভেক্টর নির্ণয় করলে তাদের ক্রস গুণফলটা পেয়ে যাব। এটা হবে সেই ক্রস গুণফল। এটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু ভেক্টর। এই ভেক্টর থেকে মান বের করতে পারবা, দিক বের করতে পারবা, সবই বের করতে পারবা। চলো একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবা। এক্সাম্পল কোশ্চেন নাম্বার 1, দেখো একদম সহজ, এটা পরীক্ষা আসবে, তোমাদের প্রথম পরীক্ষা আসবে। এ ভেক্টর সমান -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। আর বি ভেক্টর সমান বলে দিচ্ছে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো বললো এদের ক্রস গুণন কত, এদের ডট ও ক্রস গুণন কত, এদের ডট ও ক্রস কত বের করতে বলছে। এদের ডট ক্রস বের করো। আমি সহজে লিখে দিলাম। ডট কেমনে বের করব? তো প্রথম কথা
এ ডট বি সমান কি হবে ভাই, ডট গুণন মুখে মুখে করা যায়, আই এর সাথে আই ডট, জে এর সাথে জে ডট, কে এর সাথে কে ডট, অর্থাৎ এইটার সাথে এটা ডট হবে। 2 5 দুগুণে 10, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস 10 হচ্ছে, তাইলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, 6 আর 6 12 আর 10 কত হয় মাইনাসে 22। এটা হচ্ছে এদের ডট গুণন। মানে ডট গুণন ভাই আন্ডা বাচ্চারা পারে, আন্ডা বাচ্চা বলতে একদম আন্ডা বাচ্চা, এটার কোনো কিচ্ছু নাই। ওকে, এটা হচ্ছে ডট গুণন। এবার ক্রস গুণন। ক্রস গুণন কেমনে করে ভাইয়া? তাহলে ক্রস গুণন এইভাবে করব, এ ক্রস বি। এ ক্রস বি হচ্ছে এই যে এইভাবে দিব, এখানে লিখবো আই, এখানে লিখবো জে, এখানে লিখবো কে। মজা দেখছো? ক্রস গুণনে কিন্তু কোনো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো আসে নাই। এই ক্রস গুণনে সরি ডট গুণনে কিন্তু আই জে কে কিছু আসে না, তার মানে এটা একটা স্কেলার। এটা কি রাশি? একটা স্কেলার রাশি। দাও ক্রস গুণন। এবার বলো এ ভেক্টরের সহগগুলো কি কি? -2 + 3 -2, অর্থাৎ এটা হবে -2, এটা 3, এটা হচ্ছে -2। এটা সহগ কত? 5 -2 3, এটা সহগ হচ্ছে 5 -2 3। এবার এটারে নির্ণায়কের বিস্তৃতি করব। তাহলে ফার্স্ট অফ অল আই ক্যাপটাকে আমরা ধরবো, এই কলাম এই সারি বাদ, 3 তিরিককে 9, তারপরে দিতে হয় মাইনাস 2, মাইনাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, এই যে +4 বিয়োগ করলে বিয়োগই হয়, তারপরে মাইনাস জে ক্যাপ, এটা হচ্ছে নির্ণায়ক। এই কলাম এই সারি বাদ, 3 দুগুণে 6 মাইনাসের 6, এটা কেমন 6? মাইনাসের 6। এরপর নির্ণায়কের একটা মাইনাস দিতে হয়, তাহলে 5 দুগুণে 10, এটা কি মাইনাসের 10, মাইনাসের 10 এখানে বসালে মাইনাস মাইনাসের 10 মানে প্লাসের 10। আমরা আশা করি বুঝি, 5 দুগুণে 10 মাইনাসের 10, এখানে তো আগে থেকে মাইনাস ছিল, তাহলে আলটিমেটলি প্লাসের 10 হবে। তারপরে প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ দেওয়ার পর এই কলাম এই সারি বাদ, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, এরপর একটা নির্ণায়কের জন্য মাইনাস 3 5 15, তাহলে -15। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সারটা কত আসে, 9 থেকে 4 গেলে থাকে 5, তাহলে 5 আই ক্যাপ, 10 থেকে 6 গেলে থাকে 4, তাহলে -4 জে ক্যাপ, 4 থেকে 15 গেলে থাকে -11, তাহলে এটা হবে -11 কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টরটা। ওকে, দেখো এই ভেক্টরে আই আছে, জে আছে, কে আছে, তার মানে এটার ভেক্টর। যদি বলে এই যে এখানে তো বের করলা, এবার যদি বলে এ ক্রস বি এর মান কত, ভেক্টর থেকে মান কি বের করতে পারো না? অবশ্যই বের করা যাবে, এটা তো ভেক্টর। যদি বলে মান কত, মান দ্য ভ্যালু, তাহলে এ ক্রস বি এটার ভ্যালু কত হবে? এ ক্রস বি এর ভ্যালুটা হচ্ছে জাস্ট আমরা মান বের করা কিন্তু জানি, গত ক্লাসে মান বের করা শিখেছি, √x² + y² + z², এটা হচ্ছে মান। তাহলে এটা মান হচ্ছে √5² + -4², -4 কি স্কয়ার করলে কিন্তু প্লাসের হয়ে যাবে, প্লাস -11² ইজ ইকুয়াল টু, এটা অ্যান্সার। এটা হচ্ছে এদের মান, এটা হচ্ছে ভেক্টরটা, এটা হচ্ছে ভেক্টরটা, আর এটা হচ্ছে ভেক্টরের মান। ওকে, বর্গ করে রুট করলেই হবে ভাই। এইগুলা কি ইন্টারে এসে শেখার জিনিস, এইগুলাই তোমার ভেক্টর চ্যাপ্টারে। এটা কত সহজ, চিন্তা করছো? একদম সহজ। ওকে, তো ডট গুণন ক্রস গুণন সবই আমরা বের করতে পারবো। এরপর আমাকে বলছে পরবর্তী প্রশ্নে আমরা যাই, খেলা চলছে, আমরা প্রশ্নগুলো দ্রুত শেষ করি। কাল কয়টায় ক্লাস? কালকে ক্লাস হবে না, রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি, কালকে ক্লাস নাই, শুক্রবার আমি একটু রেস্ট নেব। ওকে, এ ক্রস বি শূন্য হলে এবং এ ও বি নাল ভেক্টর না হলে এ ও বি পরস্পর সমান্তরাল, এটা দেখাইতে বলছে। আচ্ছা, আমরা ডট গুণনে পড়েছিলাম এ ডট বি ইজ ইকুয়াল টু 0 হলে, এ ডট বি 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হয়? লম্ব হয়, লম্ব হয়। এটা আমরা পড়েছিলাম। কেন? এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এরা যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে তো লম্ব। তাহলে দেখো তো 90 ডিগ্রি কোণে থাকলে তাদের ডট গুণন হয় 0, কারণ এ ডট বি সমান হয় এ বি cos 90, cos 90 এর মান 0, তখন লম্ব হয়। এখন আমি যদি বলি দুইটা ভেক্টর সমান্তরাল কখন, এটা মনে করো একটা ভেক্টর এ, এটা আর একটা ভেক্টর বি, কারণ এরা তো সমান্তরাল বোঝা যাচ্ছে, প্যারালাল, এরা তো প্যারালাল। তো কখন প্যারালাল? যখন ক্রস গুণন 0, সহজ হিসাব। অর্থাৎ যখন এ ক্রস বি মানে কি বলতো? এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এখন এই দুইটার মধ্যবর্তী কোণ কত দেখা যাচ্ছে? 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি বসালে এটা কিন্তু 0 আসে, ইটা ক্যাপের সাথে 0 গুণ দিলেও 0।
তাহলে a ক্রস b যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কেমন হয়? সমান্তরাল হয়। কেমন হয়? সমান্তরাল হয়। তো সবাই মনে রাখবো, সবাই মুখে মুখে বলতে হবে এটা। a ডট b শূন্য হলে ভেক্টর দ্বয় লম্ব, a ক্রস b শূন্য হলে সমান্তরাল। a ডট b শূন্য হলে হয় ভেক্টর লম্ব হয়, আর a ক্রস b শূন্য হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হয়। সবাই বলো আমার সাথে, লিপসিং করো। হ্যাঁ, a ডট b শূন্য হলে লম্ব, a ক্রস b শূন্য হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। এটা পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। এখন ভাইয়া আমরা তাহলে বুঝতে পারতেছি, যদি বলে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা, আমরা তাদের ক্রস গুণফল বের করব। ক্রস গুণফল বের করতে পারি এই যেভাবে i j k ax ay az bx by bz, এভাবে আমরা ক্রস গুণন করব। দুইটা ভেক্টর দিয়ে যদি বলে যাচাই করো এরা সমান্তরাল কিনা, তাহলে তুমি এভাবে ক্রস গুণফল বের করবা। বের করার পর যদি এটা একটা আন্ডা পাচ্ছ, তাহলে কি বলবা? হ্যাঁ, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। দ্যাটস ইট। ওকে, যদি একটা আন্ডা পাও তাহলে বলবা কি এরা পরস্পর সমান্তরাল। এবার এটা ক্রস গুণন করে নির্ণয় করা একটু ঝামেলা না? একটা শর্টকাট শিখি যেটা আমরা এমসিকিউ তে অ্যাপ্লাই করব। ফর এমসিকিউ, ফর এমসিকিউ, এমসিকিউ তে এটা অ্যাপ্লাই করবা, সিকিউ তে অ্যাপ্লাই করা যাবে না। শর্টকাট, শর্টকাট, শর্টকাটটা হচ্ছে ভেক্টর দ্বয়, সবাই লিখবো আমরা, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে, সমান্তরাল হলে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে তাদের সহগগুলোর অনুপাত, সহগগুলোর অনুপাত, অনুপাত সমান হবে। এই লাইনটা সবাই বাইবেল আকারে মনে রাখবা। এটা এমসিকিউ, যেহেতু এই প্রশ্নটা এমসিকিউতেই আসে, যেটা মনে রাখতে হবে, ভেক্টর দুইটা, যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। ভাইয়া কখন ক্রস গুণন এবং কখন ডট গুণন করব? যখন স্কেলার রাশি বের করতে বলবে তখন ডট গুণন করবা, ভেক্টর বের করতে বলে ক্রস গুণন। এরকম কোনো স্পেসিফাইড নাই যে এটার জন্য ক্রস করতে হবে, এটার জন্য ডট করতে হবে। তোমাকে ডট ক্রস প্রশ্নেই দেওয়া থাকবে, তোমার খালি গুণন করতে হবে। ঠিক আছে? ওকে, তো অঙ্ক করলেই তো বুঝো, আমরা যখন ডট গুণন করলাম, যখন লম্ব উপাংশ অভিক্ষেপ বের করলাম, তখন তো ডট গুণন দিয়ে করতে হয়, এটা তো ক্রস গুণন দিয়ে বের করা যায় না। গত ক্লাসে শেখানো হয়েছে। আর ক্রস গুণন দিয়ে কি করতে হয় সেটা আমরা এখন দেখবো, সমস্যা নেই। সব একটা জিনিস তো দেখছি যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণন শূন্য। তো যদি বলে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করো, তখন তুমি কি করবা? ডট গুণন করবা? অবশ্যই না, তখন ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করে যদি শূন্য আসে তাহলে বুঝবা কি হ্যাঁ ওরা সমান্তরাল। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট। ভেক্টর দ্বয় যদি সমান্তরাল হয় তাহলে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। যেমন এটা দ্বারা বোঝায় এ ভেক্টরের সহগ ax, বি ভেক্টরের সহগ bx সমান হবে ay বাই by সমান হবে az বাই bz। এটা যদি হয় মানে এই সহগগুলোর অনুপাত সমান হলেই ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। এটা হচ্ছে শর্টকাট। ওকে, যেমন একটা অঙ্ক করে তোমাদেরকে, তাইলে বুঝতে পারবা যে ভাইয়া কখন সমান্তরাল কখন ইয়া। এই যে দেখো একটা অঙ্ক, এই যে এ ভেক্টর বি ভেক্টর দিছে, বলছে পি এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তো ভাইয়া বলছে পি এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তো এবার বলো তুমি কি বুঝছো? তুমি বুঝছো যে ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে একটা নিয়ম। আর শর্টকাটটা কি শিখছিলা? সহগগুলোর অনুপাত সমান হলে সমান্তরাল। তো এই এ এবং বি যদি সমান্তরাল হয় তাহলে সহগগুলোর অনুপাত সমান হবে। আই ক্যাপের সহগ কত? 1। এখানে আই ক্যাপের সহগ কত? পি। তাহলে এই অনুপাতটা যা হবে ইজ ইকুয়াল টু জে ক্যাপের সহগ কত? -5, -5। এখানে জে ক্যাপের সহগ কত? -10। এটা তাই হবে। কে ক্যাপের সহগ কত? 2। আর এখানে কে ক্যাপের সহগ কত? 4। আমরা তো পি এর মান পেয়েই গেলাম। তাহলে পি এর মান এখান থেকে যদি যে কোনো একটা অংশ, এই অংশটুকু নিয়ে যদি সলভ করো, মাইনাস মাইনাস কাটা 5/10 মানে 1/2, তাহলে পি এর মান আসবে 2। দেখো পি এর মান 2। আবার তুমি যদি এই 1/p সমান 1/p সমান 1/p সমান 2/4 ও লিখো, 2 দুগুণে 4, তাহলে এটা হবে p সমান 2ই আসবে। দেখো দুই ক্ষেত্রেই p এর মান 2 আসতেছে, তার মানে p এর মান 2 হলে এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে। সো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় আসছে।
কি পারা সম্ভব নাকি সম্ভব না? এটা তো শর্টকাট দিয়ে করলাম, এটা তোমাদের এমসিকিউতে আসবে, বাট যদি রিটেনে আসে এভাবে শর্টকাট করবা, স্যাররা এভাবে দুইটা তোমাকে আন্ডা ধরায় দিবে। তো রিটেনে আসলে কিন্তু শর্টকাট করা যাবে না, রিটেনে আসলে ফুল কাট করতে হবে। তো শর্টকাটটা আগে বুঝে নেই, কারণ শর্টকাটটা দিয়ে এমসিকিউ করবো, কারণ এই প্রশ্ন রিটেনে আসে না। আপেক্ষিক বেগ, নদী নৌকার মতো জায়ান্ট ম্যাথ থাকার কারণে এই প্রশ্নগুলো রিটেনে আসে না, এগুলো এমসিকিউতেই আসে। তো রিটেনে আসলে কেমনে করব? আমরা জানি এ ক্রস বি শূন্য হলে ভেক্টরদ্বয় সমান্তরাল, তাহলে এ ক্রস বি মানে কি? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এবার বলো এর সহগ কত? 1 - 5 আর হচ্ছে +2, 1 - 5 +2। আর বি এর সহগ কত? p - 10 4, p - 10 4। এবার এটা বিস্তৃতি করো, আই ক্যাপ এই কলাম এই সারি বাদ, 4 × 5 = 20, মাইনাসে মাইনাসে প্লাস, 10 × 2 = 20, তার মানে -20 + 20 আসবে। ওকে, তারপরে মাইনাস জে ক্যাপ এই কলাম এই সারি বাদ, 4 × 4, 4 × 4, 2 × p মানে 2p, তাহলে মাইনাসের 2p প্লাস কে ক্যাপ। এবার এই কলাম এই সারি বাদ, -10 × -10, -10 মাইনাস 5p, 5 × p মানে মাইনাসের 5p, তাহলে এটা প্লাসের 5p হবে, মাইনাসে মাইনাসে প্লাস, ইজ ইকুয়াল টু কত হইতে হবে? 0। আচ্ছা ভাইয়া, এই জিরোটাকে আমার মন চাইছে আমি কি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ লিখতে পারি? অবশ্যই পারি। আমার মন চাইলে আমি কেন পারবো না? আমি তো 0 কে এভাবে লিখতেই পারি। তাহলে ভাইয়া খেয়াল করো তো, আমি যদি এই সমীকরণের উভয় পাশে সহগ সমীকৃত করে পাই, যে এখানে i ক্যাপের সহগ কত? 0, এখানেও i ক্যাপের সহগ কত? 0, মিলে গেছে। এখানে জে ক্যাপের সহগ কত? 0, এখানে জে ক্যাপের সহগ কত? মাইনাস, জে ক্যাপের সহগ হচ্ছে -4 - 2p ইজ ইকুয়াল টু 0। এখানে কে ক্যাপের সহগ কত? -10 + 5p, ওইখানে কে ক্যাপের সহগ কত? 0। এটাকে বলা হয় সহগ সমীকৃত। 9 10 এ পড়েছো সহগ সমীকৃত, মানে সমীকরণের উভয় পাশে সহগ সমীকৃত করে আমরা পেতে পারি। খেয়াল করো কত হয়? মাইনাস হিসেবে গুণ করলে মাইনাস হয়ে গেল, -4 + 2p, ওই পাশে নিলে, আচ্ছা মাইনাস যদি ওই পাশে গুণ দিয়ে দাও -0, তাহলে -4টাকে ওই পাশে নিলে প্লাসের, আচ্ছা -4 মাইনাসে মাইনাসে প্লাস 2p, তাহলে এখান থেকে p এর মান আসবে 2, এখান থেকেও p এর মান আসবে 2। তার মানে দেখতেই পাচ্ছ লং কাটে হবে এরকম, আর শর্ট কাটে হবে 2 লাইন। সো এমসিকিউ তে আসলে শর্টকাট, রিটেন আসলে ফুল কাট। আমরা কি পারবো? এটা পানির মতো সহজ, যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস গুণফল 0 হবে। এটা শর্টকাট, p এর মান 2, এটা লং কাট, সহগ সমীকৃত করে p এর মান 2। নাইস। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকের ক্লাসের, মানে আজকের ক্লাসটা করতে হবে এইটা পারার জন্য, এটা না পারলে আজকের ক্লাস করা বৃথা। হ্যাঁ, লম্ব একক ভেক্টর, এটা পারলে আজকের ক্লাস ঠিক আছে, এটা না পারলে আজকের ক্লাস বৃথা। মানে আজকের ক্লাসে তুমি যা পড়ছো এগুলো দিয়ে আসলে তেমন প্রশ্ন আসে না, যেটা আসে এইটা আসবে। লম্ব একক ভেক্টর কি? ভাইয়া আমাকে এ ভেক্টর দিল, আমি একটু মান দিয়েই করি। মনে করো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। আর মনে করো বি ভেক্টর বললো 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটা হচ্ছে দুইটা ভেক্টর এ আর বি। তো বললো এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক, এ এবং বি এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর, আচ্ছা একক, আরে ওকে, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, এটা দিল প্রশ্ন তোমাকে। তুমি কি করবা? দুইটা ভেক্টর দিয়ে যদি বলে তার সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তখন এই দুইটা ভেক্টরকে যোগ করবা সুন্দর করে, a প্লাস বি করবা। ওকে, a প্লাস বি মানে সমান্তরাল একক ভেক্টর বললে দুইটা ভেক্টরকে যোগ করবা। যোগ করলে কত হয়? 4 আর 2 6, 6i ক্যাপ
প্লাস প্লাস 3 আর 2 5, তাহলে 5 জে ক্যাপ, আর -5 এর সাথে -2 যোগ করলে হয় -7 কে ক্যাপ। এটা হচ্ছে a প্লাস বি ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করে তার মান দ্বারা ভাগ। তাহলে সমান্তরাল একক ভেক্টর যদি হয় p, সাপোজ p ক্যাপ, একক ভেক্টর মনে হয় p ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কার কার সমান্তরাল একক a আর b, তাহলে উপর হবে a প্লাস b আর নিচে হবে এই a প্লাস b ভেক্টরের মান, মান মানে বোঝায় মডুলাস। তাহলে a প্লাস b ভেক্টরটা কত, 6i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। এটা হচ্ছে a প্লাস b ভেক্টর, আর এটার মান কত, রুট ওভার অফ 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস মাইনাস 7 স্কয়ার। তাহলে এটা হচ্ছে a আর b এর সমান্তরাল একক ভেক্টর। সহজ, এটা পরীক্ষায় আসার মতো, গ নাম্বার কোশ্চেন আসার মতো। আর যদি একটা ভেক্টর দিয়ে বলে সমান্তরাল একক ভেক্টর, ওই একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। দুইটা ভেক্টর দিয়ে বললে জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করে তার মান দ্বারা ভাগ করব। কিন্তু এটা তো সহজ, এটা তো বুঝছি, বাট যদি এরকম দুইটা ভেক্টর দিয়ে বলে এ ও বি যে তলে অবস্থিত তার সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। লম্ব, এটা পরীক্ষায় আসে, একক ভেক্টর, এটা ঢাকা বোর্ডে আসছে, এর আগে চিটাং ভেক্টর নির্ণয় করো, অনেক বোর্ডে আসছে, নির্ণয় করো, এটা বের করতে বললো। দেখো দুইটা ভেক্টর দিয়ে বললো যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর। তাহলে একটা এ আর বি একটা তলে অবস্থিত, চিন্তা করো এভাবে চিন্তা করো। এই মনে করো এ ভেক্টর, এ হচ্ছে বি ভেক্টর, এরা একটা তলের উপর অবস্থিত, মনে করো সেই বোর্ডের উপর অবস্থিত, এই বোর্ডটা তো একটা তল, এই তলের উপর এ আর বি অবস্থিত। এবার বললো যেই তল অবস্থিত তার সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে, অর্থাৎ এই তলের উপর লম্ব, এই তলের উপর লম্ব কোনটা ভাইয়া, এই যে এই তলের উপর এই বোতলটা কিন্তু লম্ব, এই লম্ব একক ভেক্টরটা নির্ণয় করতে বলছে, এই লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে লম্ব বরাবর একক ভেক্টর কেমনে বের করা যায় ভাইয়া? তাহলে প্রথমত লম্ব বরাবর একটা ভেক্টর বের করতে হবে, তারপর তাকে তার মান দ্বারা ভাগ করতে হবে। লম্ব একক ভেক্টর মানে লম্ব বরাবর একটা ভেক্টর নির্ণয় করতে হবে, তারপরে সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে লম্ব বরাবর, এই লম্ব বরাবর ভেক্টরটা কেমনে বের করে আমরা সবাই জানি, যদি আমরা ক্রস গুণন করি তাহলে এ আর বি যেই তলে আছে সেই তলের সাথে লম্ব ভেক্টরটা বের হয়। এটা কি আমরা জানি না? এটা তো আমরা জানি যে যদি আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণন করি তাহলে আমরা যেই নতুন ভেক্টরটা পাবো সেই নতুন ভেক্টরটা হবে এ আর বি এর তলের উপর লম্ব, তাই না? আমরা কিন্তু এটা জানি, জেনে এসেছি, এ ক্রস বি এর দিক হচ্ছে এ আর বি যেই তলে অবস্থিত সেই তলের উপর লম্ব। তাহলে প্রথমত আমরা এ ক্রস বি করলে আমরা তলের উপর লম্ব ভেক্টরটা পাবো, সেই লম্ব ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই লম্ব একক ভেক্টর পাওয়া যাবে, এই সেই লম্ব একক ভেক্টর। তাহলে আমরা প্রথমত কাজ কি করব? প্রথম কাজ হচ্ছে আমরা এ ক্রস বি বের করব। এ ক্রস বি তো একটা ভেক্টর পাইলাম, সাপোজ পাইলাম 2i - 3j + 5k, এরকম কিছু একটা পাইলাম। ধরো এ ক্রস বি করে এটা পাইলাম, এটা কি এই যে নতুন যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি এ আর বি এর সাথে লম্ব না ভাইয়া? এ আর বি এর সাথে লম্ব হয় এই বরাবর, না ভেতরের দিকে লম্ব তো নাকি? এ ক্রস বি মানে হয় এই বরাবর নাহলে ভেতরের দিকে, যে কোনো দিকে হোক লম্ব তো নাকি? এটা হচ্ছে লম্ব ভেক্টর, এটা কিন্তু একক ভেক্টর না, লম্ব ভেক্টর। এবার এই ভেক্টরটাকে আমরা যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা লম্ব একক ভেক্টর মানে ইটা ক্যাপটা পাবো। ইটা ক্যাপটা হবে এই যে ভেক্টরটা মানে এ ক্রস বি, এটাকে সিম্পলি জাস্ট তার মান দ্বারা ভাগ করে দেব, এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করে দেব। মান হচ্ছে যে √2² 3² 5², আর এ ক্রস বিটা হচ্ছে এই পুরোটা। যেহেতু এটা বাইরের দিকেও হইতে পারে ভেতরের দিকেও হইতে পারে, তাই প্লাস মাইনাস দিতে হবে। এটা বাইরের দিকেও হইতে পারে ভেতরের দিকেও হইতে পারে, এই কারণে প্লাস মাইনাস দিতে হবে। আমরা কি ক্লিয়ার? উইকেট পড়ছে মনে হয়। ওকে, এটুকু পড়লে আমাদের আজকে শেষ। আমরা কি এটা ক্লিয়ার কিনা বলো? এখন তোমরা বলো এ ক্রস বি কি বের করতে পারবা না? নির্ণায়ক করে এ ক্রস বি বের করবা। তো এ ক্রস বি বের করে সেটাকে তার মান দ্বারা ভাগ করবা, মান দ্বারা ভাগ করলেই ওই এ আর বি যেই তলে আছে সেই তলের উপর লম্ব একক ভেক্টরটা পেয়ে যাবা। কেন প্লাস মাইনাস দিলাম? কারণ এই লম্ব একক ভেক্টরটা তোমার মুখের দিকেও হইতে পারে, এই বোর্ড ছেদা করা ভেতরের দিকেও হইতে পারে। সো এই দুইটা দিক বোঝানোর জন্য প্লাস মাইনাস দিব আমরা। এই হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর। ক্লিয়ার? এটা পরীক্ষা আসবে, মানে উইকলিতে আসবে, বা তোমাদের প্রথমে যে এমসিকিউ পরীক্ষা হবে সেই এমসিকিউ পরীক্ষা আসবে এগুলো। হ্যাঁ, এগুলো মাস্ট আসবে। এই লম্ব একক ভেক্টর আসেই, আমাদের ফার্স্ট ইয়ারের প্রথম সমসাময়িক পরীক্ষা লম্ব একক ভেক্টর আসছিল।
ওকে, এবার দেখি কিছু অঙ্ক আছে, 3-4টা অঙ্কগুলো সলভ করি। চলো আরেকটা কথা বলি তোমাদেরকে, এই পুরো অধ্যায় শেষ হওয়ার পর আমি পুরো অধ্যায়ের উপর একটা সামারাইজ লেকচার দিব, যে লেকচারে সকল অঙ্ক থাকবে, সকল ধরনের অঙ্ক থাকবে। ওকে, আচ্ছা তো অঙ্ক করি। একজন বলছে আরেকটু করবো, আগে অঙ্ক করি। দেখো অঙ্ক করি তাহলে বুঝে ফেলবা। তার মানে a ক্রস b বের করব, লম্ব একক ভেক্টর মানেই a ক্রস b বের করে তাকে তার মান দ্বারা ভাগ করব, a ক্রস b বের করব, a ক্রস b কে তাকে তার মান দ্বারা ভাগ করব। আচ্ছা অনেকেই বলছে আরেকটু বুঝাও। তাহলে প্রথমত a আর b যেই তলে আছে তার লম্ব একক ভেক্টর কি হবে, আমরা এই দুটাকে ক্রস গুণন করব, তাহলে a ক্রস b বের হবে। এটা হচ্ছে a আর b যেই তলে আছে সেই তলের উপর লম্ব, এই লম্বটাকে তার মান দ্বারা ভাগ করব, a ক্রস b এর মান, a ক্রস b এর মান মানে মডুলাস অফ a ক্রস b দ্বারা ভাগ করলেই লম্ব একক ভেক্টর পাওয়া যাবে। এটা উভয় দিক হইতে পারে, সামনের দিকে হইতে পারে, ভেতরের দিকেও হইতে পারে, তাই প্লাস মাইনাস দিব। ওকে, একজন বলছে প্রায় 200 হয়ে যাইতেছে, মানে ও ম্যাথের পরিমাণ প্রায় 200টা হয়ে যাচ্ছে। ওকে, তোমরা সবাই নোট করো, নোটটা আমি দেখবো, আমাকে নোট সাবমিট করবা, নোটগুলো আমাকে দিবা, দেখবো আমি কতগুলো অঙ্ক করাইছি। এই ব্যাচে আমি রেকর্ড ব্রেকিং প্রবলেম সলভ করাবো, মানে এই ব্যাচটাকে সর্বোচ্চ উজাড় করে দিব আর কি। সো বন্ধুদেরকে জানাবা যারা আমার কোর্সে এনরোল করা নাই যেন করে। যে ওকে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা? ভাইয়া এরা তো একক ভেক্টর, তাহলে এরা যেই তলে অবস্থিত, যে মানে কি, যে মানে ওয়াই অক্ষ, এটা মনে করো ওয়াই অক্ষ জে, আর কে মানে জেড অক্ষ। এরা যেই তলে অবস্থিত এই তলের সাথে লম্ব কোনটা? এই তলের সাথে লম্ব হচ্ছে জে ক্রস কে। ওকে, তাহলে জে ক্রস কে বের করি, এটা আই, এটা জে, এটা কে। তাহলে জে ক্রস কে করলে কি পাবো? আই পাবো। জে ক্রস কে করলে কি পাবো? আই পাবো। জে ক্রস কে ইজ ইকুয়াল টু কি? আই। তাহলে দেখো এরা তো নিজেরাই একক ভেক্টর, তাহলে যেটা পাইছে এটা নিজেই স্বয়ং একক ভেক্টর, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আই ক্যাপ। ওকে, এটার একক হচ্ছে আই ক্যাপ। তাহলে এটার একক কি ভাইয়া? এটা অ্যান্সার হচ্ছে আই ক্যাপ। অ্যান্সার আমি আবার বলতেছি, প্রশ্ন কি বলছে, যে ও কে একক ভেক্টর দ্বয় যে তল অবস্থিত, এই যে তল অবস্থিত তার সাথে লম্ব। দেখো তো জে আর কে যে তল অবস্থিত, আইটা কি তার সাথে লম্ব না? আমরা জানি এক্স অক্ষটা ওয়াই আর জেড উভয়ের সাথে লম্ব হয়, তাহলে এই যে আই ক্যাপটা হবে তাদের সাথে লম্ব, অর্থাৎ জে ক্রস কে এর ফলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আই ক্যাপ। এমসিকিউ তে আসছে ঢাকা বোর্ডে, তাহলে এটার অ্যান্সার হবে আই ক্যাপ। নেক্সট অঙ্কে যাই, এটা তোমরা করবা। আই ও জে যেই তল অবস্থিত তার লম্ব দিকে একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। ভাই এটা তো বুঝাই যাচ্ছে, আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ, এটা অ্যান্সার হচ্ছে কে ক্যাপ। এটা বুঝে নিবা কেন কে ক্যাপ। ওকে, এ ক্রস বি হোল স্কয়ার প্লাস এ ডট বি হোল স্কয়ার এর মান কত? ভাইয়া খেয়াল করো, এ ক্রস বি মডুলাস দেওয়া মানেই মান, এ ডট বি মডুলাস দেওয়া মানে মান। তাহলে এ ক্রস বি মানে কত বলো তো? এবি সাইন থিটা, এবি সাইন থিটা। এটা মানে কি এবি সাইন থিটা না? এর উপরে কি হোল স্কয়ার, এটা কিন্তু কোনো, এটা মান, তার মানে দিকের কোনো কারবার নাই এখানে। প্লাস এ ডট বি মানে কি এবি কস থিটা, এর স্কয়ার মানে কি এ বি কস থিটা হোল স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার বি স্কয়ার কস স্কয়ার থিটা। তাহলে এ স্কয়ার বি স্কয়ার কমন যদি নেই, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা মানে 1, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছি? আবার কেউ বললো না ভাই এখানে ভেক্টরটা কই? ভাইয়া যখন এখানে মডুলাস দেওয়া তার মানে বুঝতে হবে এটা জাস্ট মান, এটা অনলি মান। তাহলে এই পুরোটার মান হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার। কানার ভাই অন্ধ পারে, এখানে প্লাস মাইনাস হবে না? না প্লাস মাইনাস, হ্যাঁ হবে, প্লাস মাইনাস দিলে দাও, কোনো সমস্যা নাই। সাকিব বলেছে প্লাস মাইনাস দাও, দেওয়া হবে না? হ্যাঁ প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিবা, কারণ এই কে ক্যাপটা শর্ট এদিকেও হইতে পারে উল্টা দিকেও হইতে পারে, তো প্লাস মাইনাস দিবা। ওকে, ফারহান সাকিব নীলে বলেছে ভাইয়া আমার 96 প্লাস 80 পেজ চলতেছে, 2 থেকে 3টা ভাইয়া খাতা অলরেডি 2টা শেষ, 3 নাম্বারটা চলতেছে। যাক ভালো। আমি জাস্ট এটুকু বলি, তোমরা যারা ভেক্টর অধ্যায়টা পড়ছো আমার কাছে, তারা ভেক্টরের খাতাটা রিভাইজ করবে, আর কিচ্ছু লাগবে না, একাডেমিক তো অ্যাডমিশন সব কভার হবে। আচ্ছা ঠিক আছে, প্লাস মাইনাস দিতে ভুলে গেছিলাম, এটা অ্যান্সার হবে a স্কয়ার b স্কয়ার। এরপরে এটা দেখো, দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে 18 √18। তাহলে এইটা কিন্তু ভাই জাস্ট ক্রস গুণফলের মান, এটা তো জাস্ট মান, তাই না? ভেক্টর গুণফল হচ্ছে √6, সরি স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফল √6। স্কেলার গুণফল মানে ডট এ ডট বি, এ ডট বি মানে কি এবি কস থিটা, এ বি কস থিটা সমান হচ্ছে √18। এটা কি ভেক্টর গুণফলের মান, অনলি মান। মান মানে কি এ বি সাইন থিটা,
সমান সমান √6। তো বলছে এদের মধ্যবর্তী কোণ কত? সমীকরণ দাও 1, সমীকরণ দাও 2। তো এই দুইটার এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে তুমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো তাহলে কি পাবা? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে উপরে হবে এবি sin থিটা, নিচে হবে এবি cos থিটা। আর এখানে এবি sin থিটা হচ্ছে √6 আর ওটা হচ্ছে √18। দুইটাই যেহেতু রুট, এখানে 1 এখানে 3, 3 6 18। এবি এবি কাটা tan থিটা, এটা হবে tan থিটা সমান 1/√3। তো কতর মান tan কতর মান 1/√3 হয়? কতর মান হয়? tan 30 ডিগ্রি। তাহলে থিটা সমান হবে 30 ডিগ্রি। অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ থিটা 30 ডিগ্রি। নেক্সট উঠাও নেক্সট। আচ্ছা পিডিএফটা দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। দুটি সমান্তরাল ভেক্টর হলে এম এর মান কত? HW। এটা করবা লং কাটে করবা, অবশ্যই শর্টকাটেও করবা, লং কাটেও করবা। লং কাটে না করলে হবে না, লং কাট করবা। আমি একটু বুঝাই দিই। কত? সহগগুলোর অনুপাত সমান হবে, যেহেতু সমান্তরাল বলছে। তাহলে এটার সহগ কত? 3, এটার সহগ 12 ইজ ইকুয়াল টু এটার সহগ কত? -2, এটার সহগ কত? m, এটার সহগ কত? 4, এটার সহগ কত? 16। তাহলে m হবে 4 4 16, 4 2 8, m এর মান আসবে -8। যেহেতু এদিকে কত হয়? 3 4 12, 4 2 8। হ্যাঁ, m এর মান আসবে -8। এটা তোমরা লং কাটে করে দেখবা যে m এর মান -8 আসে কিনা। ওকে, শর্টকাটে করে দিলাম যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে এদের সহগগুলোর অনুপাত সমান হবে। আমাদের আজকে স্লাইড শেষ। আজকে আমরা অনেক কিছু পড়াইছি। লম্ব একক ভেক্টর সমান্তরাল, লম্ব একক ভেক্টর কেমনে বের করে? দুইটা ভেক্টর ক্রস ডিভাইডেড বাই তার মান। চলো একটা লম্ব একক ভেক্টর করে ফেলি। তো আমরা খেয়াল করো, ধরো একটা লাস্ট অঙ্ক আজকে লাস্ট অঙ্ক কোয়েশ্চেন। এ ভেক্টর একটু দ্রুত করব। হ্যাঁ, এ ভেক্টর সমান 2i - 4j - 3k আর বি ভেক্টর সমান হচ্ছে -i ক্যাপ প্লাস k ক্যাপ। আচ্ছা ভাইয়া, এখানে j ক্যাপ দেয় নাই মানে কি? j ক্যাপ নাই? হ্যাঁ আছে, 0 j ক্যাপ আছে। হ্যাঁ, এটা বুঝে নিবা। অনেকে j ক্যাপ নাই মানে ভাবে যে অঙ্ক পারবে না, বাট না, কোনো কিছু না দেওয়া মানে বুঝবা যে ওটা 0, ওটা 0। তাহলে বলছে, প্রশ্নটা লিখো, এ ও বি যে তলে অবস্থিত, এ আর বি ভেক্টরটা যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর নির্ণয় করো। লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এ আর বি যেই তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো চলো করি, দেখো কেমনে করতে হয়। তো লম্ব একক ভেক্টর মানে কি? লম্ব একক ভেক্টর মানে এ ক্রস বি বের করব, এরপর জাস্ট সিম্পলি তাকে তার মান দ্বারা ভাগ করে দিব। ওকে, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। মানে লম্ব একক ভেক্টর কি এটা ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে লম্ব একক ভেক্টর, যে ক্রস বি বের করব তারপর তাকে তার মান দ্বারা ভাগ করে দিব। তাহলে ফার্স্ট অফ অল আমরা এ ক্রস বিটা বের করি। এ ক্রস বি হচ্ছে এই যেভাবে দিব, আই ক্যাপ, এখানে দিব জে ক্যাপ, এখানে দিব কে ক্যাপ। তাহলে এর সহগ কত? 2 - 4 - 3, 2 - 4 - 3। এটা সহগ কত? -1। আবার কে এর সহগ এখানে 1 বসাই দিও না। এখানে কি জে এর সহগ, যেহেতু এখানে জে নাই তাহলে বুঝতে হবে জে এর সহগ 0 আর কে এর সহগ কত? 1। এই তো। এবার এটা বিস্তৃতি করি। আই ক্যাপ, এই কলাম এই সারি বাদ, 4 1 4 মানে -4 -0 মাইনাস জে ক্যাপ, এই কলাম আর এই সারি বাদ, 2 1 2 মাইনাস 3 1 3 অর্থাৎ 2 মাইনাস মাইনাসে প্লাস 3 1 3 মানে 2 - 3 প্লাস কে ক্যাপ, এই কলাম এই সারি বাদ, 0 × 2 মানে 0 0 মাইনাস -4 × -1 কত হয়? +4, +4 বিয়োগ দিলে -4ই থাকবে। সো এটা হচ্ছে -4i ক্যাপ, 2 থেকে -3 গেলে -1, -1টা এই পাশে আসলে +1, তাহলে প্লাস জে ক্যাপ, এটা হচ্ছে -4, 0 থেকে -4 গেলে -4ই থাকে, -4 কে ক্যাপ। তাহলে এই হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টরটা। সুতরাং আমাদের লম্ব একক ভেক্টরটা হচ্ছে ইটা ক্যাপ সমান হবে প্লাস মাইনাস
এ ক্রস বি, এই যে এ ক্রস বি ভেক্টরটা কত, -4i ক্যাপ প্লাস জে ক্যাপ -4k ক্যাপ, এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরটা। ওকে, ব্র্যাকেটে দিয়ে দাও, ডিভাইডেড বাই তার মান রুট ওভার অফ মান কত 4 স্কয়ার মানে -4 স্কয়ার এক স্কয়ার প্লাস -4 স্কয়ার, তাহলে কত আসতেছে 16 16 32 আর 1 33, তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস। অ্যান্সারটা আমি অন্য কালার ইউজ করে লিখি, তাহলে আমাদের লম্ব একক ভেক্টরটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে হবে রুট ওভার অফ 16 16 32 আর 1 33 রুট ওভার 33, এখানে হবে -4i প্লাস জে -4k, তাহলে এই হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলো এখন পর্যন্ত যতগুলো অঙ্ক পড়ানো হয়েছে এগুলো পারবো কিনা? ভাইয়া একটা ম্যাথ আগে বাদ ছিল, ওকে আগে দেখি এটা পারবো কিনা। আচ্ছা, লম্ব একক ভেক্টর এটা পারবো কিনা সবাই বলো, একদম সহজ, জোরে বলো পারবো, একদম সহজ। ভাই এই অধ্যায়ের কঠিন জিনিসগুলো অলরেডি তোমরা পারো। আচ্ছা ফিজিশিয়ান শফিকুল, তোমরা যেটা পারো না সেটা পরে সলভ করে দেবো, প্যারা খাও না। ওকে, তো এই অধ্যায়ের কঠিন কোনগুলো ছিল? নদী নৌকা, আপেক্ষিক বেগ, উপাংশ, এই জিনিসগুলো, লম্বাংশ, উপপাদ্য, এইগুলো তো ভাই কানার ভাই আন্ডা বাচ্চারাও পারে। তো যাই হোক, আমরা আজকে আমাদের অনেক অঙ্ক করে ফেললাম। সো এই স্লাইডটা আমরা আমাদের ক্লাসের প্রথম যেই কমেন্টে সেখানে অ্যাড করে দিচ্ছি ফিজিক্স ভাই ইউটিউব চ্যানেলে। সো নেক্সট ক্লাসটা হবে রবিবার সন্ধ্যা 6টা 30 আগেই জানিয়ে দিব তোমাদের গ্রুপে। আর একটাই রিকোয়েস্ট, আমাদের ভেক্টর উপর আর মনে হয় 3 থেকে 4টা ক্লাসেই শেষ হবে। আর রিকোয়েস্ট হচ্ছে এটাই যে এই ভেক্টর শেষ হলে আমরা নতুন একটা অধ্যায় আমাদের প্রাইভেট গ্রুপে শুরু করব। সো প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হও নাই, যারা কোর্সে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও। কি লেভেলের কন্টেন্ট দেওয়া হচ্ছে সেটা এই ভেক্টরে ফ্রি প্লেলিস্ট করলেই বুঝতে পারবা, কোনো কিছুই বাদ থাকতেছে না। সো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবা, ক্লাসগুলো অবশ্যই সবাই করবা, আর যারা ভর্তি হবে না তারাও ক্লাসগুলো করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, টাটা।